বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 নভেম্বর 2025। আমরা বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষে আহ, যে ব্যাচের ক্লাস, সেটার আজকে দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব মকদ্দমার গঠন। দেওয়ানি কার্যবিধির যে 51টা আদেশ আছে, এই 51টা আদেশের মধ্যে গতদিন আমরা প্রথম আদেশ পড়েছি। আজকে আমরা পড়ব মকদ্দম দ্বিতীয় আদেশ। এবং দ্বিতীয় আদেশটা হলো মকদ্দমার গঠন বা গঠন। আদেশ 2। এবং গতকাল আমরা যেটা পড়েছি সেটা হলো মকদ্দমার পক্ষসমূহ। মকদ্দমার পক্ষসমূহ সম্পর্কে আছে একাদেশে। তো আদেশ 2 দেখেন, এখানে এই আদেশের যে মূল থিম, সেই থিমটা আমি একটু বুঝাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। যে যদি আপনার একটা দাবি থাকে, তাহলে ওই একটা দাবিতে যা যা আছে সবকিছু একসাথেই চাইতে হবে। যদি আপনি কিছু অংশ ত্যাগ করে মামলা করেন, তাহলে পরবর্তীতে যে অংশ ত্যাগ করছেন ওটা চেয়ে আর মামলা করতে পারবেন না। উদাহরণস্বরূপ বলি যে আপনি একজনের কাছে 10 লাখ টাকা পান। এখন সে আপনারে বললো যে 10 লাখ টাকা তোমারে দেব না, তারপরেই তো কারণ উদ্ভব হবে। এখন তার বিরুদ্ধে আপনি যদি মামলা করেন, 10 লাখ টাকা একবারে চেয়েই মামলা করতে হবে, কিন্তু আপনি প্রথম মামলা করছেন 5 লাখ টাকা আদায়ের। তাহলে ধরে নেওয়া হবে ওই 5 লাখ টাকার দাবি আপনি কি করেছেন, বর্জন করছেন। বুঝছেন? এটা হলো যে ক্ষেত্রে আপনার সমুদয় দাবি আছে, মানে একটা দাবি আছে, একটা দাবি পুরোটাই চাইতে হবে। যদি পুরোটা না চান, ধরে নেওয়া হবে যে ওইটা বাদ। উদাহরণস্বরূপ আরো জায়গা জমির ক্ষেত্রে বলতে পারি যে আপনি 10 শতাংশ জায়গা থেকে বেদখল হয়েছেন। এখন আপনি মামলা করছেন যে আমি 8 শতাংশ জায়গার দখল বর্তমানে চাচ্ছি, আর বাকি 2 শতাংশ পরে চাবো, হবে না। তাহলে ওই 2 শতাংশ দখল আপনি কি পরিত্যাগ করেছেন বলে গণ্য হবে। বুঝেন কিনা? আর একটা বিষয় আছে 2 আদেশে, সেটা হলো যে যে ক্ষেত্রে আপনার একাধিক দাবি যার সুযোগ ছিল, একাধিক দাবি, তখন ওই একাধিক দাবি আপনার একসাথে চাইতে হবে। দুইটা চাইছেন, একটা চান নাই, ধরে নেওয়া হবে ওই একটা কি করেছেন, পরিত্যাগ করেছেন। যেরকম আমি যদি বলি যে বইতে যে উদাহরণটা আছে সেটা মনে রাখতে হবে যে একজন ব্যক্তি তার ভাড়াটিয়ার কাছে 3 বছরের ভাড়া পায়, 1901, 1902, 1903। তো সে 3 বছরের ভাড়ার জন্যই একসাথে মামলা করতে হবে। যদি সে 1 বছরের ভাড়া আদায়ের জন্য মামলা করে বা 2 বছরের জন্য করে, বাকি 1 বছরের জন্য করে নাই, তাহলে ধরে নেওয়া হবে ওই 1 বছরের দাবি সে কি করেছে, পরিত্যাগ করেছে। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? দুইটার ভিতরে পার্থক্য হলো যে একটার ক্ষেত্রে আপনার সকল একটাই দাবি ছিল, ওই যে 10 শতাংশ জমি একটাই দাবি, 10 লাখ টাকা একটাই দাবি। আর কিছু কিছু ক্ষেত্রে একাধিক দাবি থাকতে পারে, যে দুই দুই বছর, 3 বছর, 3 বছরের ভাড়া। তাহলে 3 বছরের ভাড়া আপনার একসাথেই চাইতে হবে। যদি 2 বছরের চান, 1 বছরের না চান, পরে আর চাইতে পারবেন না। এই কথাগুলোই বলা হয়েছে দেওয়ানি কার্যবিধির 2 আদেশে। তো গতদিন আমরা যখন রেস জুডিকাটা পড়তেছিলাম, ওই জায়গায় একটা 12 ধারা আছে। 12 ধারায় বলছে বার টু ফার্দার সুট, পরবর্তী মামলা দায়েরে বাধা। তাহলে পরবর্তী মামলা দায়েরে বাধা এটাই যে আপনি পুরো দাবির যদি পুরোটা না চান, কোনো অংশ যদি বাদ দিয়ে যান, পরবর্তীতে আর আপনি চাইতে পারবেন না। এটা রেস জুডিকাটা হইতেছে না, বাট এটা হচ্ছে কি, বার টু ফার্দার সুট। রেস জুডিকাটা তো একই বিচার্য বিষয় নিয়ে একবার মামলা নিষ্পত্তি হয়ে গেছে, এটা কিন্তু একই না যে আমি অর্ধেক টাকা চাইতেছি, বাকি অর্ধেক পরে চাবো। এটা রেস জুডিকাটাই পড়তেছে না, বাট এটা পড়তেছে কি, বার টু ফার্দার সুট। তো এখানে যে বিষয়টা খুব সংক্ষেপে একটু পড়বো, মূল থিম এটাই যে সমুদয় দাবি অন্তর্ভুক্ত করা। 2 আদেশের এক বিধি অনুসারে মকদ্দমার কারণ সংশ্লিষ্ট সমুদয় দাবি অন্তর্ভুক্ত করে মকদ্দমাটি দায়ের করতে হবে। সমুদয় দাবি, সমুদয় দাবি মানে কি, একসাথে সব দাবি। তবে মকদ্দমাটি আদালতের এখতিয়ারভুক্ত করতে বাদী বা বাদী তার দাবির যে কোনো অংশ পরিত্যাগ করতে পারে। তো যে বিষয়টা ওই জায়গায় বলে গেলাম সেটাই মনে রাখেন। পুরাতন বইতে যে উদাহরণটা আছে ওই উদাহরণটাই মনে রাখবেন। এই জায়গায় 2টা উদাহরণ আছে, উদাহরণ 1 আর 2, এই দুইটা পড়বো। দেখেন উদাহরণ 1 আর উদাহরণ, এই যে ইলাস্ট্রেশন 1, এ বি কে পাইছেন? এ বি কে অগ্রিম 2200 টাকা ঋণ দিয়েছে। মকদ্দমাটি এক্স নামক আদালতের এখতিয়ারভুক্ত করতে এ বি এর বিরুদ্ধে 2000 টাকা মকদ্দমা দায়ের করছে। ঋণ দিছে কত? 2200 টাকা। মামলা করছে কত? 2000। পরবর্তীতে এ বি এর বিরুদ্ধে উক্ত অবশিষ্ট 200 টাকার জন্য মকদ্দমা দায়ের করতে পারবে না। এখানে 2-এর 2 প্রযোজ্য হবে, ধারা দিয়ে দরকার নাই যে পরবর্তীতে সে ওই 200 টাকার জন্য মামলা করতে পারবে না। ধরে নেওয়া হবে 200 টাকার অধিকার সে কি করেছে, পরিত্যাগ করেছে। এটা কোথায় আছে?
দুই আদেশের দরকার নাই। কোথায় আছে দরকার নাই, ফ্যাক্টটা বুঝেন। অন্যদিকে এ তার বাড়ি বি কে বার্ষিক 1200 টাকায় ভাড়া দেয়। প্রতি বছরে কত টাকা? 1200 টাকা। 5, 6, 7 সালের সমুদয় ভাড়া বাকি এবং অপরিশোধিত থাকে। 2008 সালে এ বি এর বিরুদ্ধে শুধুমাত্র 2006 সালের ভাড়ার জন্য মামলা করে এ বি এর বিরুদ্ধে 2005, 2006, 2007 সালের সমুদয় ভাড়া দাবি করে মকদ্দমা দায়ের করার অধিকারী ছিল, কিন্তু সে আদালতের অনুমতি ব্যতীত 2005 ও 2007 সালের ভাড়া মকদ্দমায় দাবি করেনি। অর্থাৎ সে স্বেচ্ছায় এমন ভাড়া বর্জন বা পরিত্যাগ করেছে এবং উক্ত কারণে এ পরবর্তীতে বি এর বিরুদ্ধে 2005 বা 2007 সালের ভাড়ার জন্য মামলা করতে পারবে না। বুঝছেন? এই ক্ষেত্রে 2-3 প্রযোজ্য হবে। দুই দেশের 2-3। সো যারা একটু পড়তে বুঝতে চান, তাহলে একটা হলো যে একটা দাবি করতে হবে 2 দেশের 2-2। আর যে ক্ষেত্রে আপনার একাধিক অধিকার ছিল, একাধিক গুলো একসাথে চাইতে হবে, এটা হলো 2 দেশের 2-3। একটু মনে রাখলেই হবে। পুরো একটা দাবি করতে হবে 2 দেশের 2-2। আর একাধিক দাবি ছিল 2 দেশের 2-3। এখন ভাই একটা জিনিস দেখেন, ধরেন এই উদাহরণটা আসছে যে একজনের কাছে 3 সালের ভাড়া বাকি, লিখিত পরীক্ষা আসার খুবই সম্ভাবনা আছে, আসতেই পারে। এখন আপনার দুই আদেশ সম্পর্কে আপনার জানা নাই, দুই আদেশ জানা নাই, কিন্তু আপনি জানেন যে কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, যে যে যুক্তি যে কারণ আমি আগের মামলায় দেখাইতে পারতাম, আগের মামলায় না দেখাইলে পরের মামলায় দেখাইতে পারবো না। আপনি যদি বলেন যে সে যেহেতু আগের মামলায় চাইতে পারতো, আগের মামলায় যেহেতু চাই নাই, এখন আর চাইতে পারবে না, এটাও কিন্তু হবে। এখন যদি বলেন স্যার দুই দুই আদেশের 2-3 দিলে হবে, আবার এটা দিলেও হবে কেন? ওই যে বঙ্গবন্ধুর ভাষণ, যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে। আমার তো বন্দুক নাও থাকতে পারে, আমার একটা বাঁশ, আমার টার্গেট ওই বাঁশ দিয়েই যুদ্ধে জয়লাভ করতে হবে। বুঝতে পারছেন? আহ গুলি থাকলে হয়তো বা এক গুলিতে মরতো, আর পাশ দিয়ে আমার একটু বাড়াবাড়ি করা লাগবে, কিন্তু যুদ্ধে জয়লাভ করা যাবে। যেটা আপনার দরকার, সামর্থ্য দরকার, মনোবল দরকার। সো লিখিত পরীক্ষার একটা মূল অংশ হলো যে আমার কোনো প্রশ্ন ছেড়ে আসার কোনো সুযোগ নাই। আর এখনকার যে লিখিত পরীক্ষার যে প্যাটার্ন, আপনি এমন না যে আপনারা এমনিতে যে অনার্স মাস্টার্সে যে পরীক্ষাগুলো দিয়ে এসেছেন, ওখানে দেখা গেলো রচনামূলক এক একটা প্রশ্ন লিখছেন, 40-45 মিনিট ধরে লিখতে হচ্ছে। এখনকার অধিকাংশ প্রশ্ন এইভাবে আপনি পাবেন না, জায়গায় যে এরকম প্রশ্ন থাকে 2-4 কথা দিয়ে আপনার সমাধান করতে হবে, যে এই জিনিস এই হবে এই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। চলে আসি যে বিষয়টা নতুন আমরা আলোচনা করব এখানে, সেটা হলো জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। আমরা গতকাল পড়েছি জয়েন্ডার অফ পার্টিস, নন জয়েন্ডার, মিস জয়েন্ডার, তারপরে জয়েন্ডার অফ প্লেনটিফ, জয়েন্ডার অফ ডিফেন্ডেন্ট, মনে আছে? জয়েন্ডার অফ প্লেনটিফ মানে বাদী পক্ষভুক্ত, আর জয়েন্ট অফ ডিফেন্ডেন্ট বিবাদী পক্ষভুক্ত, মনে আছে কিনা? গতকাল যে আমরা পড়ছিলাম একাদেশের 1 আছে বাদী পক্ষভুক্ত, আর একাদেশের 2 আছে বিবাদী পক্ষভুক্ত, নাকি? 3, একাদেশের 3, জি ধন্যবাদ। এখন জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, যাদের পুরাতন ভাই জাস্ট লিখে রাখেন 2 আদেশের 3 বিধি। জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন বা জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন মানে হলো মকদ্দমার কারণ একত্রীকরণ। 2 আদেশের 3, মকদ্দমার কারণ একত্রীকরণ 2 আদেশের 3 আছে। মকদ্দমার কারণ একত্রীকরণ বিষয়টা কি দেখেন, গতকাল আমরা পড়ছিলাম জয়েন্ডার অফ পার্টিস, জয়েন্ডার অফ প্লেইনটিফ, জয়েন্ডার অফ ডিফেন্ডেন্ট। জয়েন্ডার অফ পার্টিস মানে কি? একটা মামলায় ধরেন জয়েন্ডার অফ প্লেইনটিফ, একটা বাদী আছে, ইচ্ছা করলে আরো বাদী কি এই মামলায় অন্তর্ভুক্ত হতে পারে, পারে কিনা? হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, তো এখানে যে বিষয়টা মনে রাখা আমার দরকার, ওই যে বলছিলাম যে একটা মামলায় অনেকজন বাদী হইতে পারে, অনেকজন বিবাদী হতে পারে। তো একটা মামলায় অনেক কিছু চেয়ে আপনি মামলা করতে পারেন। সচরাচর ধরেন আমারে বেদখল করছে, তা বেদখল এর সাথে সাথে যদি আমার অন্য কিছুও থাকে, বেদখল একটা চাওয়া, মধ্যবর্তী মুনাফা আর একটা চাওয়া, দখল চাইছি, মধ্যবর্তী মুনাফা চাইছি, সত্য চাইছি, তাহলে আমার মামলার কারণ কয়টা? 3টা। 3টা কারণ একত্রিত করে আমি একসাথে চাইতে পারবো। এটারই বলে জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। বুঝেন নাই বোধহয়?
ধরেন আপনি সম্পত্তি বাটোয়ারা চাইছেন, দখল চাইছেন, মধ্যবর্তী মুনাফা চাইছেন, আবার দেখা গেল যে পার্মানেন্ট ইনজাংশনও চাইছেন, মানে অনেক কিছু আপনি চাইছেন। এখন আমার চাওয়ার তো শেষ নাই, কিন্তু আদালত যদি বলে যে এই তিনটা চাওয়া একসাথে বিচার করা যাবে, আর তুমি যে পার্মানেন্ট ইনজাংশন চাইছো এটার জন্য তোমার আলাদা মামলা করতে হবে, এটা এই মামলায় হবে না, তাইলে আবার আমার আলাদাই মামলা করতে হবে। বুঝেন কিনা? কিন্তু জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশনের মানে হলো যে আমি তিনটা চাওয়ার জন্য মামলা করতে হতো কয়টা? তিনটা, কিন্তু সেই মামলাগুলো আমি করতেছি কিসের সাথে? একসাথে। এটা হচ্ছে ওই যে আমার ফৌজদারি মামলায় চার্জ পড়ছি না, চার্জ একত্রি করে বিচার, যেরকম ওই যে একই ঘটনার একই কাজের অংশ হিসেবে যদি অনেকগুলো অপরাধ করে, তাহলে আলাদা আলাদা ধারার জন্য আলাদা আলাদা মামলা করা লাগবে না, আমি সবগুলা ধারায় কি একসাথে মামলা করতে পারবো বা একসাথে চার্জ গঠন করে বিচার করতে পারবে। তাহলে দুই আদেশের যে তিন বিধি, এটা অ্যাকচুয়ালি আছে জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন। এখন ততক্ষণ পর্যন্তই আপনার এই চাওয়াগুলোর একসাথে বিচার করবে যতক্ষণ পর্যন্ত করা যাচ্ছে। আর যদি দেখা যায় যে আপনি আর একটা আছে কমপ্লিটলি ডিফারেন্ট নেচারের, তাহলে আর এটার সাথে আপনার বিচার করবে না। এই যে দেখেন, দুই আদেশের তিন বিধিতে মকদ্দমার কারণ একত্রীকরণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তিন বিধি অনুসারে বাদী একটি মকদ্দমায় একাধিক কারণ একত্রীকরণ করতে পারে। জেনে রাখা ভালো, এক মকদ্দমায় একত্রীকৃত কোনো কারণ যদি সুবিধাজনকভাবে বিচার বা কোর্টে নিষ্পত্তি করা যায় না, মানে না যায় আর কি, সেক্ষেত্রে আদালত এমন একত্রীকৃত কারণ সমূহ পৃথক বিচারের জন্য আদেশ দিতে পারে। তাহলে আহ মূল যে কথা সেটা হলো যে অনেকগুলো কারণ একসাথে করে সে মামলা করতে পারে, কিন্তু আদালত যদি দেখে যে একসাথে বিচার করা যাচ্ছে না, তখন আদালত দিবে যে ওই কারণটার বিচার হবে আলাদা। অন্যদিকে মকদ্দমার কারণের অপসংযোগ সম্পর্কে, অপসংযোগ, কারণের অপসংযোগ মানে গতকাল আমরা পড়ছিলাম পক্ষের অপসংযোগ, যারে পক্ষভুক্ত করার দরকার তারে করে নাই, এটা মিস জয়েন্ডার, মনে আছে? আর যে কারণটা এই মামলায় থাকা দরকার সেইটা সেটা না চাই এই মামলা আরেকটা জিনিস সে চাইছে, এই সম্পর্কে বিবাদী আপত্তি জানাতে পারে কখন? প্রথম সম্ভাব্য সুযোগে, বা প্রথম সম্ভাব্য সুযোগে করতে হবে, অন্যথায় এমন আপত্তি পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য হবে। সো আপনি একটা জিনিস খেয়াল করবেন, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন হোক আর মিস জয়েন্ডার অফ পার্টিস হোক, আপত্তি করতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে, অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। এই যে পরের পেরায় বলছে যে মকদ্দমার কোন পক্ষের অপসংযোগ মিস জয়েন্ডার অফ পার্টিস, এবং মকদ্দমার কারণের অপসংযোগের মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, বা মকদ্দমার কোন কার্যক্রমের ভুল ত্রুটি বা অনিয়মের দরুন কোন মকদ্দমার গুণাগুণকে বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ না করলে কোন ডিগ্রি পরিবর্তন বহুলাংশে রদ করা যাবে না, বা মকদ্দমার পুনর্বিচারের জন্য পাঠানো যাবে না, ধারা কত 99। এই কথাটার অর্থ হলো কি, যদিও এই জায়গার বিষয়বস্তু এটা না, কোন মামলায় ধরেন মিস জয়েন্ডার অফ পার্টিস হয়েছে, মানে যারে পক্ষভুক্ত করার দরকার তারে করে নাই, আর একজন রে করছে। কোন মামলায় মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন হয়েছে, যা চাওয়ার দরকার না চাই ভুল ক্রমে আরেকটা চাইছি। কোন মামলায় এখতিয়ারগত ভুল হয়েছে, মামলা বিচার করার কথা ছিল খুলনায় করে ফেলাইছে সাতক্ষীরায়, কিন্তু তারপরেও আপিল আদালত যদি দেখে ভুল ত্রুটি অনেক কিছুই হয়েছে কিন্তু এই মামলায় ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে ডিগ্রি আর পরিবর্তন করবে না। বিষয়টা আমি আপনাদের এইভাবে বুঝাইতাম যে আমি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রিলি পরি বলেন লিখিত বলেন, প্রিলির কথা বলি, আমার পাওয়া দরকার 50, কাট সাট করে কত পাওয়া দরকার? 50। এখন আমি পরীক্ষা দিতে গিয়ে ধরেন ফৌজদারির একটাও হয় নাই, বিশটার কি একটা হয় নাই, দণ্ড দেওয়ানি কার্যবিধির 15টা আমার হয় নাই, অনেক ভুল হয়েছে। কিন্তু দিন শেষে যদি দেখা যায় যে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, মানে ফৌজদারি না হোক দেওয়ানি না হোক কিন্তু আমার 50 মার্ক ঠিকই আছে, তাহলে কিন্তু আপনি ফেল করেন নাই। ডিগ্রির ক্ষেত্রেও তাই, যে আপনার মিস জয়েন্ডার অফ পার্টিস হয়েছে, মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন হয়েছে, ভুল আদালতে বিচার হয়েছে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করে দেখতেছে যে এই মামলায় কি হয় নাই, ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে ডিগ্রি কি চেঞ্জ করবে? করবে না, বা পুনর্বিচারের জন্য পাঠাবে না, পাঠাবে না। বুঝছেন? ওই যে অনেক ভাবেই উদাহরণ দেওয়া যায় যে হাসরের ময়দানে আল্লাহ দেখলো যে এর পাপের কোনো শেষ নাই, এত এত বড় বড় পাপ করছে কিন্তু ভালো একটা কাজ করছে যার জন্য এর জান্নাতে নেওয়া যায়, তাহলে নিয়ে গেছে। আর যে পাপ করছে এর জন্য কোনো সমস্যা নাই, মাফ করে দিছে আর কি। তো বিষয়টা হলো তাই, এবং এই বিধান আছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 99। তো এখান থেকে কোনোদিনই কোনো প্রশ্ন আসে নাই, বাট আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে।
আমরা যারা কি কি মনে রাখবো, সমুদয় যদি একটাই দাবি থাকে সম্পূর্ণভাবে একটা একসাথে চাইতে হবে দুই আদেশের দুইয়ের দুই, একাধিক দাবি থাকলে দুই আদেশের দুইয়ের তিন, ওই যে ভাড়ারটা। আর জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন মানে কারণগুলো একসাথে চাইতে হবে দুই আদেশের তিন বিধি। বুঝছেন? এতটুকুই জানতে হবে। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। তো সেলফ প্র্যাকটিসের 6 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, 6 নম্বরে বলেছে যে মকদ্দমার কারণের অপসংযোগ বিষয় আপত্তি, অবজেকশন অ্যাজ টু মিসজয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। একটা জিনিস যদি খেয়াল করেন, আমি যদি আপনাদের একটু মনে করাই দিই, দেখেন প্রথম দিন আমরা পড়ছিলাম এখতিয়ার সম্পর্কে আপত্তি দিতে হবে 21 ধারায়, প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, মনে আছে? 22 ধারার আবেদন করতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। গতকাল পড়ছি যে মিস জয়েন্ডার অফ পার্টিস বা নন জয়েন্ডার অফ পার্টিস এর বিরুদ্ধে আপত্তি দিতে হবে প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর আজকে পড়লাম মিস জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন কখন দিতে হবে, প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আমরা চলে আসি আদেশ 3। তাহলে আমরা মনে রাখবো আদেশ 1 মামলার পক্ষ, আদেশ 2 মামলার গঠন, মামলার গঠন। আদেশ 3 স্বীকৃত প্রতিনিধি বা প্লিডার, রিকগনাইজড এজেন্ট অ্যান্ড প্লিডার। আদালতে যে কোনো হাজিরা দেওয়া বা আবেদন দাখিল করা বা কোনো কার্য নিম্নলিখিতভাবে সম্পন্ন করতে পারে। মানে আপনি যে কোনো একটা মামলা, আপনি বাদী হন বা বিবাদী হন, মানে মামলা করেন বা যার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এখন সে কি কোর্টে গিয়ে উকিল লাগবেই কিনা, নাকি আপনি নিজেও পারবেন বা অন্য কারো মাধ্যমে পারবেন। তো প্রথমে আমরা দেখি আদালতে হাজিরা দেওয়া বা আবেদন দাখিল করা বা এই কাজগুলো কোনো পক্ষ ব্যক্তিগতভাবে করতে পারে, মানে ওই পার্টি স্বয়ং গিয়ে তার স্বীকৃত প্রতিনিধি বাই হিজ রিকগনাইজড এজেন্টের মাধ্যমে করতে পারে। মানে নির্মল সরাসরি করতে পারে, বা নির্মল একজনের প্রতিনিধি ঠিক করছে সে গিয়ে করতে পারে, বা তার স্বীকৃত বা ক্ষমতাপ্রাপ্ত প্লিডার বা উকিলের মাধ্যমে, বা তার কে করতে পারে, উকিল সাহেব করতে পারে। সুতরাং দেওয়ানি কার্যবিধির 3 আদেশ কোনো ব্যক্তিকে নিজের মাধ্যমে, প্রতিনিধির মাধ্যমে, আর কি উকিলের মাধ্যমে। তো এখানে খুব সংক্ষেপে বলে যাই, নিজের মাধ্যমে পারা হলো 3 আদেশের এক বিধি, নাকি? নিজের মাধ্যমে কোনো দেওয়ানি মামলা, যদিও বাস্তবে যারা কোর্ট কাছারিতে যান বলবেন যে স্যার নিজের মামলা তো নিজে কাউরে পরিচালনা করতে দেখি না। এখন আপনি যদি নিজের মামলা নিজে পরিচালনা করতে চান তাহলে আগে আপনার ওই বিষয়ে জ্ঞান থাকা লাগবে না? তাহলে জ্ঞান না থাকলে আপনি কেমনে করবেন? যার জ্ঞান আছে সে ইচ্ছা করলে নিজের মামলা নিজে পরিচালনা করতে পারবে। স্বীকৃত প্রতিনিধি আছে, আর নিজের মামলা নিজে হলো 3 আদেশের 1, স্বীকৃত প্রতিনিধি হলো 3 আদেশের 2। স্বীকৃত প্রতিনিধি ধরেন একজন পাওয়ার অফ অ্যাটর্নি দিছে, সে বিদেশে থাকে বাদী, বা বিবাদী বিদেশে থাকে, একজনে পাওয়ার অফ অ্যাটর্নি দিছে যে তুমি আমার মামলা পরিচালনা করো, এটা কি স্বীকৃত প্রতিনিধি। আর সবশেষে যেটা মনে রাখবো সেটা হচ্ছে প্লিডার বা উকিল, অ্যাপয়েন্টমেন্ট অফ প্লিডার বা উকিল নিয়োগ, এটা আছে 3 আদেশের 4 বিধি। কত বিধি? 4। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উকিল নিয়োগ আছে কত বিধি? 3 আদেশের 4 বিধি। দেওয়ানি কার্যবিধির 3 আদেশের 4 বিধিতে প্লিডার বা উকিল নিয়োগের বিধান আলোচনা করা হয়েছে। এমন নিয়োগ অবশ্যই মকদ্দমার পক্ষগণ কর্তৃক লিখিত। উকিল যে আপনি নিয়োগ দিবেন মুখে মুখে নিয়োগ দিলে হবে না, কেমনে হবে? লিখিত মানে হলো যে উকালতনামা, স্বাক্ষরিত হতে হবে। এমন নিয়োগের ক্ষেত্রে আম মোক্তারনামা থাকতে হবে। এখন কেউ যদি বলেন স্যার উকিল নিয়োগের ক্ষেত্রে আবার আম মোক্তারনামা কি, ওই যে উকালতনামা যেটা, ওটাই হচ্ছে উকিল নিয়োগের ক্ষেত্রে আম মোক্তারনামা। তাহলে 3 আদেশ থেকে কি কি মনে রাখবেন? কোন ব্যক্তি মামলা নিজে পরিচালনা করতে পারে, প্রতিনিধির মাধ্যমে পারে, উকিলের মাধ্যমে পারে। নিজে পারে 3 আদেশের 1, প্রতিনিধি পারে 3 আদেশের 2, উকিল নিয়োগ পারে 3 আদেশের 4। আমরা চলে এসেছি 4 আদেশ। আদেশ 4 মকদ্দমা দায়ের, ইনস্টিটিউশন অফ সুট, ধারা 26। আর আদেশ কত? 4। ইনস্টিটিউশন অফ সুট এটা আছে 26 ধারায়, আর আদেশ আছে 4।
দেওয়ানি কার্যবিধির এই 2025 সালে একটা সংশোধনী এসেছে। আমি আপনাদের ফৌজদারি কার্যবিধির সংশোধনীর একটা কপি দিয়েছিলাম, মনে আছে? তো দেওয়ানি কার্যবিধির কপির প্রয়োজন নাই, যে জায়গায় যতটুকু দরকার সেটুকু আমরা লিখে দেবো আর কি। তো দেওয়ানি কার্যবিধিতেও বেশ পরিবর্তন এনেছে 2025 সালের সংশোধনীতে। তার মধ্যে যে পরিবর্তনটা এসেছে অন্যতম, সেটা হলো দেওয়ানি কার্যবিধির 26 ধারায়। তো আমাদের বইতে কি লেখা আছে একটু দেখি। প্রত্যেকটি মকদ্দমা আরজি পেশ করে বা নির্ধারিত অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই দ্য প্রেজেন্টেশন অফ প্লেইন্ট অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ মে বি প্রেসক্রাইবড। এখানে 26 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি মামলা, ভাই, কি দাখিলের মাধ্যমে দায়ের করতে হবে? আরজি দাখিল, আরজি দাখিল অথবা আপনার অন্য কোনো পদ্ধতিতে। এখন একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে, আগেও বলছি। তো আপনারা যদি বলে যে দেওয়ানি মামলা আরজি দাখিলের মাধ্যমে শুরু হবে, কত ধারায় বলছে? 26 ধারায়। আগে 26 ধারায় কোনো উপধারা ছিল না। তো এই যে যে আমরা মাত্র যেটা পড়লাম, এটা হলো 26 সাতাশের উপধারায় এক। একটু লিখে রাখবেন, এটা 26 ধারার উপধারা কত? এক। এবার 26-এর উপধারা 2 লেখেন, ধারা 26 ব্র্যাকেটে 2 দিয়ে তীর চিহ্ন দেন। ধারা 26 ব্র্যাকেটে 2 দিয়ে তীর চিহ্ন দেন। প্রত্যেক আরজির বিষয় বা ঘটনা সমূহ, প্রত্যেক আরজির বিষয় বা ঘটনা সমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রত্যেক আরজির বিষয় বা ঘটনা সমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রত্যেক আরজির বিষয় বা ঘটনা সমূহ হলফনামার মাধ্যমে প্রমাণ করতে হবে। ব্রাকেটে লেখেন সংশোধনী 2025। সংশোধনী 2025। এই কথাটার অর্থ কি ভাই? এই 26-এর 2 উপধারা 2025 সালের আগে ছিল না। এই কথার অর্থ হলো যে আগে আপনি একটা মামলা যখন দায়ের করলেন, আরজি দাখিল করলেন, সমন হলো, লিখিত জবাব দিল, এডিআর ব্যর্থ হলে ইস্যু গঠন হইলো, 30 ধারা হইলো, বিচার্য বিষয় মানে শূন্য দিন নির্ধারণ হলো, তারপর সাক্ষীদের সমন দিল, সাক্ষীরা আসলো, তাদের জবানবন্দি হলো, জেরা হলো, যুক্তিতর্ক, রায়, ডিক্রি। তার মানে আগে সাক্ষীরা কে কি জানে এটা কাঠগড়ায় দাঁড়ানো লাগতো, এবং বিচারকরা, যে উকিল সাহেবরা জবানবন্দি নিত, আর বিচারকরা হাতে সেটা লিখতো। এটা হলো আগের সিস্টেম, এবং এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। পরবর্তীতে যেরকম জবানবন্দিও লিখছে, আবার জেরাও করার পর জেরাও লিখতে হবে। কিন্তু বর্তমানে দেওয়ানি মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য, মানে দ্রুত করার জন্য বললো যে আপনি যখন আরজি দিবেন, আপনার যদি 10 জন সাক্ষী থাকে, তাহলে 10 জন সাক্ষীর জবানবন্দি আপনি এফিডেভিট আকারে দাখিল করবেন। মানে কার কি বলার আছে একবারে আরজির সাথে হলফনামা আকারে দিয়ে দিবে, আলাদা করে কোর্টে আর এক্সামিনেশন চিফ হবে না। তবে এই যে সে যে জবানবন্দি দিল, সেটার জেরা কিন্তু আবার হবে। জেরার জন্য তাকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো এখন এই যে জবানবন্দি আপনি এফিডেভিট আকারে দিলেন, এতে কি হলো? ওই জবানবন্দির সময়টা কি হয়ে গেল? বেঁচে গেল। আর এখন করবে শুধু ওই বিষয়ে কি? জেরা। এটাই। বুঝতে পারছেন? তাহলে এটা এনেছে কত সালে? 2025 সালে। এখন আমরা একটু যদি দেখি, যদি আমি প্রথম দিনই বলেছিলাম যে ধারার সাথে আদেশের অ্যাকচুয়ালি সম্পর্ক কি। ধারায় এই যে 26 ধারায় বলছে যে দেওয়ানি মামলা আরজির মাধ্যমে শুরু হবে, কিন্তু 26 ধারায় কোথাও বলে নাই যে আরজি কার কাছে দিতে হবে, কোন কাগজে দিতে হবে, আরজির সাথে আর কিছু দেওয়া লাগবে কিনা, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে 4 আদেশে। তার মানে ধারাগুলো হচ্ছে সাবস্ট্যান্টিভ নেচারের, আর আদেশ হলো কি? প্রসিডিউরাল নেচারের। তো আদেশে, 4 আদেশের এক বিধিতে বলতেছে আদালত বা তৎকর্তৃক এতদ উদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট আর্জি উপস্থাপনের মাধ্যমে প্রত্যেকটি মোকদ্দমা দায়ের করতে হবে, এবং আর্জির সাথে যতজন বিবাদী থাকে, কি থাকে? যতজন বিবাদী থাকে ততগুলো আর্জির অবিকল নকল অনুরূপ সকল বিবাদীর উপর সমন জারির জন্য দাখিল করতে হবে। মানে এইটাই জিনিসটা খেয়াল করেন, কোন মামলার যদি 10 জন বিবাদী থাকে, তাহলে আর্জির নকল হবে কয়টা? 10টা। এই সমনের সাথে ওই 10টা নকল তার উপর যাবে। আবশ্যিক শর্তসমূহ যদি আমরা দেখি, যে আদালত বা আর্জি গ্রহণের জন্য, আন্ডারলাইন করবে, নিযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করতে হবে।
যদি প্রশ্ন আসে আর্জি কার কাছে দিতে হবে, নিযুক্ত কর্মকর্তার নিকট। 3 নম্বর পয়েন্টটা দেখেন, সমন জারির জন্য প্রয়োজনীয় ফি আরজি দাখিলের সময় দাখিল করতে হবে। মানে সমন জারির জন্য যে ফি আছে এটা দাখিল করতে হবে কার কাছে, আরজি দাখিলের সময়। এবং মকদ্দমা ব্যতীত অন্যান্য কার্যক্রমের ক্ষেত্রে উক্ত কার্যক্রমের জন্য যখন আবেদন করা হয় তখন পরিশোধ করতে হবে। যখনই আপনি আবেদন করবেন, পরীক্ষায় প্রশ্ন এসেছে যে আজ সমন জারির ফি কখন দিবেন, যখন আরজি দিবেন তখনই ফি দিতে হবে। প্রত্যেক বিবাদীর জন্য সমনের একটি নকল সহ বিবাদীর পূর্ণ সঠিক ঠিকানা যুক্ত খামে আগাম প্রাপ্তি স্বীকারপত্র আদির সাথে দাখিল করতে হবে। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্ট, দেওয়ানি কার্যবিধির আদেশ 6 ও 7 এর বিধি অনুসরণ করে আর্জি তৈরি করতে হবে। যার বইতে নাই জাস্ট লিখে রাখবেন যে আর্জি তৈরি করতে হবে কত কত আদেশ, 6 ও 7। এই কথাটা বলা আছে 4 আদেশে। আরজি তৈরি করতে হবে কত আদেশের বিধান অনুসারে, 6 ও 7। তারপরে যেটা একটু পড়ি দেখেন, 26 ধারা এবং 4 আদেশের মধ্যে পার্থক্য হলো, 26 ধারায় বলা হয়েছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। অন্যদিকে উক্ত আরজি কোথায় এবং কিভাবে দাখিল করতে হবে সেটাই বলেছে কততে, 4 আদেশে। বুঝতে পারছেন? তো এখানে আরেকটা জিনিস লিখে রাখেন যে আরজি দাখিল করতে হবে কত আদেশের বিধান অনুসারে, 6 ও 7। আর লিখিত জবাব লেখেন 6 ও 8। লিখে রাখেন লিখিত জবাব কত, 6 ও 8। 6 ও 8। সবশেষে আমরা আমরা সব শেষ তো না, ক্লাসের মাঝে আমরা নামাজে যাব, নামাজে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। এই কথাগুলো হলো শুনেন, সবাই একটু মনোযোগ দেন। এই জায়গায় আমাদের অনেকে সেকেন্ড টাইম ভর্তি হবে বলে আসে নাই, বা তার অর্থনৈতিক সমস্যার কারণে আসে নাই। দেখা গেল 2 শ্রেণীর লোক, এক হলো সেকেন্ড টাইম ভর্তি হবে এই জন্য আসে না, আর একজনের আছে অর্থনৈতিক সমস্যা। তো যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে, আমার সাথে ভাই গোপনে আলাপ করেন যে আমার অর্থনৈতিক সমস্যা, বা স্যার আমি এই দিতে পারবো, বা একবারে আমি পারবো না। আমি কিন্তু আপনাদের অনেক সুযোগ দিয়ে থাকি। এটা আপনার অর্থনৈতিক সমস্যার কারণে কখনোই পড়া বাদ দিবেন না। যদি আপনার সময় থাকে পড়া অবশ্যই আপনার চালিয়ে যেতে হবে। ভাই, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করার কোনো শর্টকাট ওয়ে নাই। আপনার আজকে হলেও পড়তে হবে, কালকে হলেও পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। যদি আপনি মনে করেন শর্টকাট হইতে প্রিলি পাস করবেন, 4-5 বার লিখিত ফেল করবেন, তারপরে হলেও এবার আসতে হবে, ততদিনে আমি পড়াবো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তো এজন্য এখন পরীক্ষা খুব মানে জটিল হয়ে গেছে। এখন আপনার এই যে আমরা যেভাবে পড়ি এইভাবেই খুঁটিনাটি সহকারে পড়তে হবে। এই যে হিজবুল সাহেব, আবুল হোসেন খান, উনরা পরীক্ষা দিতে পারতেছে না। অনেকে আছে যে স্যার আমরা নেক্সট ব্যাচ থেকে শুরু করব, উনরা এখনো আছে, ফেরদৌস এখনো আছে। নেক্সট ব্যাচ থেকে যখন যা কেউ শুরু করবে তারা ওই সময় হাতড়াইয়ে পাবে না, যতটা উনরা ওই সময় আবার পড়লে এই জিনিসটা বুঝতে পারবে। বুঝতে পারছেন? সো কাঁসার থালা যেরকম ঘষলে চকচক হয়, আইনও কিন্তু তাই। এই যে লিখিত পরীক্ষার্থী ধরেন, যারা এই যে যে 4 মাস তোমরা পড়ালেখা করে নাই, ওনাদের কাছে জিজ্ঞেস করেন কতটুকু মনে আছে, কিছুই মনে নাই। তাহলে সেই জিনিস তো আপনি এখনো পড়েনি নাই। তো আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যদি কারো সুযোগ থাকে পড়তে আইসেন। অর্থনৈতিক যদি কারো সমস্যা থাকে আমার সাথে গোপনে আলাপ করেন, কিন্তু অর্থনৈতিক সমস্যার কারণে যেন পড়া বন্ধ না হয়, এটা হলো অনুরোধ। বুঝতে পারছেন কি বলছি? আর এই আইন পড়া, এই যে যে আমরা পড়ি, যদি কেউ মনে করেন 15-20 দিন পরে আমি এমসিকিউ পাস করবো, হ্যাঁ পাস আপনি করতেই পারেন, 100 জনের মধ্যে 10 জন পাস করবে কিছু না পড়ে। ও পরীক্ষার হলে যায় 100টা দেখাবে, আন্দাজে 60টা হবে, 40টা ভুল, পাস করছে। ও ভাববে কি লিখিত বোধহয় এরকম সোজা। এরপর লিখিত পরীক্ষা প্রথমবার দিতে যাবে, কিছুই পারবে না, দ্বিতীয়বার একটু পড়াশোনা আদাবিদে করে যাবে, ওইবারও পারবে না, এরপরে আবার আসবে। বুঝছেন? তো এজন্য উকিল যদি হতে চান, অ্যাডভোকেট যদি হতে চান, পড়ালেখার কোনো বিকল্প নাই। তাতে সরকার যে এই ক্ষমতায় আসুক না কেন, এই হলো সাফ কথা। জামাত আসুক, বিএনপি আসুক, আর আওয়ামী লীগ আসুক, আপনার অবস্থার কোনো উন্নতি কিন্তু হবে না। ঠিক আছে? আমরা এখন শুরু করব। তাহলে এক আদেশে আছে মামলার পক্ষসমূহ, 2 আদেশে আছে মামলার গঠন, 3 আদেশে আছে আপনার স্বীকৃত প্রতিনিধি বা উকিল নিয়োগ, 4 আদেশে আছে দেওয়ানি মামলা দায়ের। এখন 5 আদেশটা আমরা পড়বো, তার আগে আমরা পড়বো আদেশ 6। আদেশ 6 যেটা আলোচনা করেছে সেটা হলো প্লিডিংস।
প্লিডিংস। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্লিডিংস মানে যেটা এস আছে, PLEADINGS, প্লিডিংস মানে বহুবচন, এস থাকলে কি বহুবচন। তাহলে প্লিডিংস বলতে আরজি এবং জবাব এবং, আর যদি বলে শুধু প্লিডিং মানে এসটা নাই, তাহলে আরজি অথবা জবাব। বুঝেন কিনা? প্লিডিংস বললে কি থাকবে এবং, আরজি এবং জবাব। আর যদি বলে শুধু প্লিডিং এস নাই, তাহলে আরজি অথবা বা কি বা, বা জবাব মানে একটা। তো তাহলে আমরা এভাবে বলতে পারি যে আরজি কে বাদীর প্লিডিং এবং লিখিত জবাবকে বিবাদীর প্লিডিং বলে। তো প্রথমে দেখেন প্লিডিংস কি। প্লিডিংস অর্থ হলো, এখানে দেখেন প্লিডিংস অর্থ হলো আরজি বা জবাব। বলেন তো এই জায়গায় বা হবে না এবং হওয়া উচিত ছিল? এবং তো এবং করে দেন, এস আছে, তাহলে প্লিডিংস অর্থ হলো আরজি এবং লিখিত লিখিত জবাব। জবাব। প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। অর এর জায়গা কি হবে? অ্যান্ড, হ্যাঁ, অ্যান্ড দিয়ে দেন। তাহলে বাদীর প্লিডিংস হলো আরজি এবং বিবাদীর প্লিডিংস হলো কি বলেন? লিখিত লিখিত জবাব। জবাব। এতটুকু মনে রাখলেই হবে। প্লিডিং সম্পর্কে কতগুলো মৌলিক নিয়ম। মৌলিক নিয়মগুলো হলো যে প্লিডিং সম্পর্কে মৌলিক নিয়ম, এটা এখানে চলে আসেন। প্লিডিংস এর শুধুমাত্র ঘটনা উল্লেখ করতে হবে, আন্ডারলাইন করেন ম্যাটেরিয়াল ফ্যাক্টস। এই জায়গায় ম্যাটেরিয়াল ফ্যাক্টস বলতে কি বোঝাচ্ছে? ঘটনা, মানে কি কারণে আপনি মামলাটা দায়ের করেছেন। বল দিবেন আইন বা সাক্ষ্য উল্লেখ করার প্রয়োজন নেই। আইনকে বলতেছে ল, স্বাক্ষরে বলতেছে এভিডেন্স। এই লাইন থেকে প্রশ্ন আসে যে প্লিডিংস এ শুধু গুরুত্বপূর্ণ ঘটনা থাকবে, ল বা এভিডেন্স থাকবে না। দেওয়ানি কার্যবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন, লিখিত প্রশ্ন। তো 6 আদেশের 2 বিধিতে বলা হয়েছে প্লিডিংসে গুরুত্বপূর্ণ তথ্যাদি বর্ণিত হবে কিন্তু কোনো সাক্ষ্য বর্ণিত হবে না। আন্ডারলাইন করে, প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। তাহলে এই কথাটা বলা হয়েছে যে প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স, মানে প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে কিন্তু কোনো সাক্ষ্য থাকবে না। এখন ভাই গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ধরেন আপনি একজনের কাছে 10 লাখ টাকা পান, এখন অর্থ আদায়ের মামলা করছেন, তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি কি উদ্দেশ্যে তাকে আপনি টাকা দিয়েছিলেন এবং কবে সে অস্বীকার করছে, এইগুলাই। কিন্তু সাক্ষ্য মানে ওই জায়গায় কে কে সাক্ষী ছিল, 1 নম্বর সাক্ষী কি বলছে, 2 নম্বর সাক্ষী কি বলছে, এইগুলো ওই জায়গায় উল্লেখ করার দরকার নাই। নাই। প্লিডিংসে শুধু কি কারণে আপনি মামলাটা করলেন, কেন মামলার কারণ উদ্ভব হলো, আজির ক্ষেত্রে এই জিনিসগুলাই থাকবে। আর লিখিত জবাবের ক্ষেত্রে সে যা আজিতে যা যা দাবি করছে সেইগুলা কি করবে? অস্বীকার করবে। করবে। এটা হলো মূল কথা। আর যে বিষয়টা আর এখানে দেখতেছি না, জেনে রাখা ভালো, তো চলে আসেন। জেনে রাখা ভালো, প্লিডিংস এর তারিখ, টাকার পরিমাণ, তারিখ এবং টাকার পরিমাণ, সংখ্যা ও সংখ্যা অঙ্কে প্রকাশ করতে হবে। মানে তারিখ আপনি অঙ্কে লিখবেন, টাকার পরিমাণ অঙ্ক লিখবেন, সংখ্যাও কিসে লিখবেন? অঙ্কে লেখা। অঙ্কে লিখবেন। কথায় লেখেন না বা না লেখেন সেটা পরের ব্যাপার, কিন্তু অবশ্যই যেটা করতে হবে সেটা কি? অঙ্কে লিখতে অঙ্কে লিখতে হবে। একটু ঠেলে দেন নাহলে আবার ওই পোকা চলে আসবে। দেখেন, তো তাহলে যদি পরীক্ষায় এখান থেকে কি প্রশ্ন আসতে পারে যে প্লিডিংসে তারিখ কিভাবে লিখতে হবে? অঙ্কে। অঙ্কে। তারপরে টাকার পরিমাণ কিভাবে লিখতে হবে? অঙ্কে। অঙ্কে। তো এই যে যে 6 আদেশটা, এটা বাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, বিবাদীর ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু প্লিডিংস বলতে আরজি এবং জবাব দুইটাকেই বোঝায়। তো আমরা বিগত বছর একটা প্রশ্ন চলে আসি, দেখেন দেওয়ানি কার্যবিধি অনুসারে প্লিডিংস অর্থ কি? প্লিডিংস বলছে So, বা জবাব। এখন যদি বলেন স্যার এতক্ষণ ধরে বললেন এবং এই জায়গা তো বা লেখা, এখন এই জায়গা তো আর অপশন নাই, এই জায়গা যতগুলা আছে উত্তর এটাই হয়। যদি কোনো অপশনে বার জায়গায় এবং থাকতো তাহলে উত্তর হতো কোনটা? এবং। বুঝছেন? জি। 2 নম্বর প্রশ্ন দেখেন, প্লিডিংস এর অর্থ কি? প্লিডিংস এর অর্থ কি? এই যে আরজি ও লিখিত জবাব। তো সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে প্লিডিংস কে সংজ্ঞায়িত করা হয়েছে? 6 আদেশের কত বিধি? এক বিধি। এক বিধি। 3 নম্বরে দেখেন, প্লিডিং শ্যাল মিন, প্লিডিং শ্যাল মিন প্লেইন্ট অর রিটেন স্টেটমেন্ট। এটা ঠিক আছে না? জি। ঠিক আছে। আর যদি বলতো এস, তাহলে উত্তর হতো কোনটা বলেন? স্যার গ হইতো। লিডিং এন্ড প্লিডিংস বললে উত্তর হতো গ।
আর যেহেতু শুধু প্লিডিং বলেছে, এখানে উত্তর হয়েছে ঘ। আর এখানে দরকার নাই, যে জিনিসটা মনে রাখবেন, এই যে প্রত্যেকটি প্লিডিংস এ গুরুত্বপূর্ণ ঘটনা বা বিষয়সমূহের বিবৃতি উল্লেখ করতে হবে কি আকারে, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বা ইন এ কনসাইজ ফর্ম। ফর্ম। 11 নম্বর প্রশ্নটা আপনাদের বইতেও আছে, পুরাতন বইতেও আছে, সেটা হলো প্লিডিংস থেকে বিচ্যুতি বা প্লিডিংস এ পরিবর্তন সংশোধন আকারে করা যেতে পারে। প্লিডিংস এ যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো বিষয় অন্তর্ভুক্ত হওয়ার দরকার ছিল করেন নাই, কোনো বিষয় ভুল ক্রমে করা হয়ে গেছে, সগীরের জায়গা দবির হয়ে গেছে, নির্মলের জায়গা সুনির্মল হয়ে গেছে, আহ তাহলে এগুলা কি আকারে করা যেতে পারে, সংশোধন আকারে করা যেতে পারে। আমরা চলে আসি প্লিডিংস এর স্বাক্ষর এবং সত্যাখ্যান, এই অংশটা গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসেন বিধি 14। 14 বিধিতে বলছে প্লিডিংস বা আর্জি বা লিখিত জবাব স্বাক্ষরিত হবে, প্লিডিংস টু বি সাইন্ড, স্বাক্ষরিত, স্বাক্ষর। প্লিডিংস মানে তো আর্জি বা জবাব, এটা কে কে স্বাক্ষর করবে, এই বিষয়টা ইম্পর্টেন্ট। প্রত্যেক প্লিডিংস আর্জি বা লিখিত জবাব স্বাক্ষরিত হতে হবে সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক, এবং এবং শব্দটা বললেন, এবং তার উকিল কর্তৃক। তাহলে প্লিডিংসে যদি আর যদি যদি জবাব, যদি আপনার আর্জি হয় তাহলে সিগনেচার করে বাদী এবং তার উকিল দুইজনই। যদি জবাব হয় তাহলে বিবাদী এবং তার তার উকিল, বুঝেন কিনা, একজন না কিন্তু দুইজন। দুইজন। তাহলে প্লিডিংস এর সিগনেচার কততে আছে, বাংলাদেশে 14। এটা মনে রাখতে হবে, সিগনেচার বাদী এবং তার উকিল, আর বিবাদী এবং তার উকিল। অর্থাৎ এই যে দেখেন, আরজিতে বাদী এবং তার উকিল স্বাক্ষর করবে, লিখিত জবাবে বিবাদী এবং তার উকিল স্বাক্ষর করবে। অনুপস্থিত বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে আরজিতে বা বিবাদী তার লিখিত জবাবে স্বাক্ষর করতে অক্ষম হলে সেক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিও স্বাক্ষর করতে পারবে। পারবে। বাদী সরাসরি আসতে পারতেছে না, তাইলে আদালত অনুমতি দিলে বা অন্য কেউ, যেক্ষেত্রে বাদীর সরাসরি ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আছে, সে সিগনেচার করবে। এখন চলে আসেন প্লিডিংস এর সত্যখ্যান বা সত্যতা প্রতিপাদন। প্লিডিংস এর সত্যখ্যান বা সত্যতা প্রতিপাদন, ভেরিফিকেশন অফ প্লিডিংস, এটার আর এক নাম সত্যপাঠ। ইংরেজিতে কি বলে, ভেরিফিকেশন। তো এখানে একটা বিষয় দেখেন, সত্যাখ্যান বিষয়টা হলো কি, সত্যাখ্যান বিষয়টা হলো উনি আর দিতে যা যা বলছে অভিযোগ সমূহ, যে আমার কাছ থেকে এত তারিখে এত টাকা নিছে, এত তারিখে নেওয়ার পরে আমি টাকা চাইছি, এত তারিখে দেই নাই, তারপরে এত তারিখ অস্বীকার করছে, তারপর মামলা কারণ উদ্ভব হয়, এত মাসের মধ্যে আমি মামলা করছি, এই যে যে বিষয়গুলা, এইগুলা সব কিছু বলার পরে বাদী লাস্টে বলতেছে যে উপরে যা যা বলা হয়েছে সবকিছু আমার বিশ্বাস এবং জ্ঞান মতে সবকিছু কি সঠিক, আমি এবং স্বেচ্ছায় সজ্ঞানে এই মতামতগুলো ব্যক্ত করছি। এটারই বলা হচ্ছে সত্যপাঠ বা ভেরিফিকেশন বা সত্যাখ্যান। তো সত্যাখ্যানে অ্যাকচুয়ালি 6 দেশের পুনর্বিধিতে সত্যাখ্যানে সিগনেচার করবে আরজি হইলে বাদী, লিখিত জবাব হইলে বিবাদী। সত্যাখ্যান অংশে আইনজীবী স্বাক্ষর করবে না। যদি বলে টোটাল প্লিডিংস এর স্বাক্ষরের কথা যদি আসে, তাহলে আইনজীবী এবং তার পক্ষ। কিন্তু যদি শুধু সত্যপাঠ অংশের কথা বলে, তাহলে শুধু কে, পক্ষ। এই যে দেখেন, সত্যাখ্যান হলো মামলার পক্ষসমূহ, যেমন আর্জির ক্ষেত্রে বাদী এবং লিখিত জবাবের ক্ষেত্রে বিবাদী, আর্জি বা লিখিত জবাবে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে তা তার, এই যে গোল দিবেন, অবগত মর্মে স্বীকার করা। আন্ডারলাইন করবেন, আর্জির নিচে মকদ্দমার বাদী এবং লিখিত জবাবের নিচে বিবাদী সত্যাখ্যান বা সত্যতা প্রতিবেদন করবে, অথবা আদালত সন্তুষ্ট হলে গোল দিবেন, অন্য কোনো ব্যক্তি যে মকদ্দমার বিষয়বস্তু সম্পর্কে জানে সে আর্জি বা লিখিত জবাবে সত্যাখ্যান করতে পারে। তাহলে আর এখানে পড়ার কিছু নাই, জাস্ট মনে রাখবেন সত্যাখ্যানের সব সিগনেচার করবে কে, পক্ষ। 15, 6 দেশের 15। আর আরজিতে বা প্লিডিংস এর সিগনেচার 6 দেশের 14 থেকে কে, পক্ষ এবং উকিল। পক্ষ এবং উকিল। এই জায়গা থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, যে প্লিডিংস এর সিগনেচার আছে কত দেশের কত বিধি, 6 দেশের 14, প্লিডিংস এর সিগনেচার করবে কে, এটা। আর সত্যাখ্যান আছে কোথায়, 6 দেশের 15। প্লিডিংস এর সত্যাখ্যানে কে স্বাক্ষর, বা যে সত্যাখ্যান বা লিখিত জবাবে সত্যাখ্যানে কে সিগনেচার করবে, এতটুকুই জেনে রাখা ভালো। দেখেন, আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। কোন কর্পোরেশনের পক্ষ বা বিরুদ্ধে, কর্পোরেশন, কর্পোরেশন মানে হলো ধরেন একটা প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশন, গ্রামীণ ফোন লিমিটেড, তারপরে অন্যান্য যেসব কর্পোরেশন আছে, এইগুলার পক্ষে মকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির সচিব, প্রতিটা কোম্পানির একজন সচিব থাকে, সেক্রেটারি থাকে,
পরিচালক বা ডিরেক্টর থাকে বা অন্য কোনো প্রধান কর্মকর্তা যে মকদ্দমার ঘটনাবলী প্রকাশ করতে সক্ষম, সেই ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে। তাহলে যদি বলে যে বাংলাদেশ বার কাউন্সিল যদি মামলা করে, বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে যে বাংলাদেশ বার কাউন্সিল যে মামলাটা করলো সেই মামলার আরজিতে কে সিগনেচার করবে, বা ওই ওই বার কাউন্সিল কর্তৃক আনিত মামলার প্লিডিংসে কে সিগনেচার করবে, সো আমরা অধিকাংশই প্লিডিং শব্দ শুনেই চলে যাবো ছয়া দেশে। বাট এই জায়গায় কর্পোরেশনের প্লিডিংস এর কথা বলছে, দেখেন 29 দেশের বিধি এক। এক। কর্পোরেশনের পক্ষে বা বিপক্ষে কারা সিগনেচার করবে, কারা, এগুলো বিস্তারিত বলা আছে কত দেশে? 29টা দেশে। বুঝছেন? বাংলাদেশ বার কাউন্সিলের ক্ষেত্রে মামলা করতে পারে কে? বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বা সেক্রেটারি, নাকি? তো বিগত বছরের প্রশ্ন দেখেন, অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার আর্জিতে কার দস্তখত প্রয়োজন? অ্যাডভোকেটের দেখেন, আপনারা একটু বোকা বানাইতে পারে যে অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত মামলার আর্জিতে কার দস্তখত, মানে দস্তখত মানে কি? স্বাক্ষর। স্বাক্ষর মানে কয়জন? দুইজন। তাহলে এই জায়গায় উত্তর হবে অ্যাডভোকেট ও বাদী বা তার প্রতিনিধি, নাকি? একটি আর্জিতে সত্যাখ্যানে কে স্বাক্ষর করবে? আর্জির কথা বলছে, সো এই জায়গা বাদী। যদি জবাবের কথা বলতো কে? 3 নম্বর প্রশ্নটা দেখেন, অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলার জবাবের সত্যখান অংশে কার দস্তখত থাকবে? এখানে আমরা জানি যে নর্মালি অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলা সত্যাখান অংশে, সত্যাখান অংশে তো আহ, জবাবের কথা বলতে, তাহলে বিবাদী থাকার কথা। সো এখানে বিবাদী দেখেন, অ্যাডভোকেটের মোহরির যে কোনো ব্যক্তির জবাবের বিষয়ে ওয়াকেফাল ব্যক্তি। ওয়াকেফাল মানে জবাবের বিষয়ে ওয়াকেফাল ব্যক্তি তো বিবাদী হইতে পারে, অথবা বিবাদী না থাকলে অন্য কোনো ব্যক্তি। সো এখানে উত্তর হবে জবাবের বিষয়ে ওয়াকেফাল ব্যক্তি। বুঝতে পেরেছেন? জীবনে শুনেন নাই? আপনার বাসায় আজকে খাবার আছে না না আছে এই বিষয়ে ওয়াকিফাল ব্যক্তি আপনিই আছেন। আপনার বাসায় তো আমরা যাই নাই, মানে এই বিষয়ে অবগত আছে কে? মাহবুব সাহেব। কে আপনারে খাইতে দাওয়াত দিছে তা তো আমরা জানি না। আচ্ছা, তো আমরা এখানে 6 নাম্বার প্রশ্নটা যদি দেখেন, প্রত্যেক প্লিডিং সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সত্যাখ্যান হবে প্লিডিংস এর কোথায়? নিচে। এটা মনে রাখেন, প্লিডিংস এর নিচে। 7 নাম্বার প্রশ্ন দেখেন, প্লিডিংস এর সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক সত্যায়ন না করা হলে বা ত্রুটিপূর্ণ হলে, প্লিডিংস ধরেন আম, জমা দিছেন, সত্যাখ্যানে করা হয় নাই বা প্লিডিংস ত্রুটিপূর্ণ, তাইলে কি মামলা খারিজ হবে কিনা? না, তা অনিয়ম এবং তা সংশোধনের মাধ্যমে ঠিক করা যাবে। সো এটা ইম্পর্টেন্ট, তা অনিয়ম এবং সংশোধনের মাধ্যমে ঠিক করা যাবে। তারপরে 8 নম্বর প্রশ্নটা দেখেন, যে কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মকদ্দমার ক্ষেত্রে উক্ত কোম্পানির পক্ষে নিম্নলিখিত কোন ব্যক্তি স্বাক্ষর বা সত্যাখ্যান করবে? কর্পোরেশন বলছে। সচিব, পরিচালক, অন্য কোন প্রধান কর্মকর্তা, উপরের কে বলেন? উপরের সবগুলো। তো 6 দেশের 14তে তাহলে প্লিডিংস কি? সিগনেচার। 6 দেশের 15তে কি? ভেরিফিকেশন। এখন আমরা চলে আসি প্লিডিংস কর্তন, স্ট্রাইকিং আউট অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। গতকাল আমরা পড়ছিলাম পক্ষ কর্তন, ওই যে একাদেশের 10-এ বাদী ভুলবাদীর নামে মামলা করে বাদীরে সংযুক্ত এডিশন বা সাবস্টিটিউট করতে পারে একাদেশের 10-এর 1। আর কোন পক্ষরে কর্তন, আইদার প্লেইন্টিফ ফর ডিফেন্ডেন্ট, পক্ষরে কর্তন অথবা সংযুক্ত, এটা আছে একাদেশের 10-এর 2। মনে আছে কিনা? গতকাল পড়ছিলাম। তো ওইটা ছিল পক্ষ কর্তন, মানে বাদী বিবাদীরে কর্তন করবে। এখন বাদী বিবাদীরে কর্তন মানে এই না তারা রাত পা কাটবেন, এটা হলো আরজি থেকে তারে বাদ দেওয়া হবে পক্ষ হিসেবে। এখন আমরা চলে আসি প্লিডিংস কর্তন এবং সংশোধন, স্ট্রাইকিং আউট এন্ড অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস। প্রথমে আসি আমরা 6 দেশের 16 বিধি, আরজি বা জবাব কর্তন বা স্ট্রাইকিং আউট অফ প্লিডিংস। এখন আরজি বা জবাব কেন কর্তন করার দরকার হয়? ধরেন আপনি আরজিতে অনেক আজে বাজে কথা লিখছেন, অপ্রাসঙ্গিক কথা লিখছেন, অপ্রয়োজনীয় কথা লিখছেন, অ্যাকচুয়ালি ওই মামলার সাথে ওই কথাগুলোর কোনো সম্পৃক্ততা নাই, তাহলে এগুলো কর্তন করার আদেশ দিতে পারে। 6 দেশের কত বিধি? 16 বিধি। এই যে দেখেন,
আদালত গোল দিবেন মকদ্দমার যে কোনো পর্যায়ে, এট এনি স্টেজ অফ দা প্রসিডিংস। কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে প্লিডিংস এর আর্জি বা জবাবের যে কোনো বিষয় কর্তন বা সংশোধন করতে আদেশ দিতে পারে। তাহলে পরীক্ষায় আসতেই পারে যে প্লিডিংস কর্তন করতে পারে কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। যে যে পয়েন্টগুলো আমার মনে রাখতে হবে এইগুলা: অপ্রয়োজনীয় হয়, আননেসেসারি; কুৎসাজনক হয়, স্ক্যান্ডেলিয়াস; মামলার সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত বা বিলম্ব করতে পারে, টেন্ড টু প্রিজুডিস, এম্বারেস অর ডিলে দা ফেয়ার ট্রায়াল অফ দ্য সুট। আপনি এমন কথাগুলো লিখছেন যা মামলার বিচারে কি করতে পারে? বাধাগ্রস্ত করতে পারে। এই এই কয়েকটা বিষয় থাকলেই সেগুলা কি করতে হবে, সেক্ষেত্রে প্লিডিং কি করতে পারে? কর্তন করতে পারে। বাদ বাকি নিচে যা আছে এগুলো পড়লাম না, মানে আজে বাজে কথা যা মামলায় দরকার নাই তাই থাকলেই কর্তন করতে পারে। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, 6 আদেশের 16 বিধিতে প্লিডিংস কর্তন সম্পর্কিত বিধান আছে। প্লিডিংস মকদ্দমার যে কোনো পর্যায়ে কর্তন করা যায়। যেটা ইম্পর্টেন্ট গোল দেন, আদালত স্ব উদ্যোগে, সুমোটো, স্ব উদ্যোগ মানে কি? নিজের ইচ্ছায়, ওনারা কেউ আবেদন করে নাই বা যে কোনো পক্ষের আবেদন করবে, মানে আইদার বাদী অর বিবাদী, প্লিডিংস বা জবাব কর্তনের আদেশ দিতে পারে। লাস্টের পয়েন্ট ইম্পর্টেন্ট, প্লিডিংস কর্তনের আবেদন মঞ্জুর বা না মঞ্জুর আপিল অযোগ্য, তাই এই ক্ষেত্রে কি করা যায়? রিভিশন করা যায়। যদি আদালতের কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয়, বাট আপনার কাছে মনে হচ্ছে এটা প্রয়োজনীয়, তাহলে প্লিডিংস কর্তনের আদেশ যদি আদালত দিয়ে থাকে তাহলে আপনি করবেন রিভিশন, কারণ এটা আপিলযোগ্য আদেশ না। তাহলে আমার প্লিডিংস কর্তন থেকে কি কি প্রশ্ন আসতে পারে? প্লিডিংস কর্তন আছে 6 আদেশের 16, যে কোনো পর্যায়ে কর্তন করতে পারে, নিজের ইচ্ছায় পারে, পক্ষের আবেদনের ভিত্তিতে পারে, অপ্রয়োজনীয় হয়, উৎসাহজনক হয়, আর মামলার বিচারে বাধাগ্রস্ত করতে পারে বা বিলম্বিত করতে পারে। আর প্লিডিংস কর্তনের আদেশ যদি মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এর বিরুদ্ধে প্রতিকার কি? এই কয়েকটা পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট, স্ট্রাইক আউট মানে কি? মিলন, কর্তন। আদালত কোন ক্ষেত্রে প্লিডিংস স্ট্রাইক আউট করতে বা সংশোধনের আদেশ দিতে পারে? প্লিডিংস অপ্রয়োজনীয় হলে, প্লিডিংস মানহানিকর কথা থাকলে, প্লিডিংস বিব্রতকর কথা থাকলে, সবগুলোই কি সঠিক। আমরা চলে এসেছি প্লিডিং সংশোধন 6 আদেশের 17 বিধি, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং। 6 আদেশের কত বিধি? 17 বিধি। খুবই গুরুত্বপূর্ণ, লিখিত পরীক্ষা এখান থেকে প্রশ্নই আসে। আদি সংশোধন, জবাব সংশোধন বা প্লিডিং সংশোধন কি? ভাই, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস হলো যে আপনার আরজিতে একটা কথা আপনি বলার ছিল, আপনি মামলা করে ফেলছেন, মনে হচ্ছে যে বলার ছিল আমি তো বলতে পারি নাই ওইটা। অথবা আপনি একটা কথা লিখছেন কিন্তু ওটা লেখায় ভুল হয়ে গেছে, মৌজা নাম্বার 102 এর জায়গায় হয়ে গেছে 103, টাকা 1 লাখের জায়গা অঙ্কে ঠিক আছে, বাংলায় হয়ে গেছে 10,000, বা বাংলায় 10,000 আছে, অঙ্কে আছে 1 লাখ। তারপরে মামলা করার সময় আপনার সত্ত্ব এবং দখল দুইটাই চাওয়া উচিত ছিল, কিন্তু আপনি শুধু সত্ত্ব চাইছেন, দখল চান নাই। মামলা করার সময় আমার 3 বছরের ভাড়া একসাথে চাওয়ার দরকার ছিল, কিন্তু আমি 2 বছরের চাইছি, 1 বছরের চাইনি। তাহলে এই বিষয়গুলা সংশোধন করা যাবে কিসের মাধ্যমে? প্লিডিং সংশোধনের মাধ্যমে। মানে যে জিনিসটা আমি অলরেডি ভুল করে ফেলেছি সেটা সেটা সংশোধনের আবেদন করা যাবে, আরজি সংশোধন বলেন বা জবাব সংশোধন বলেন, 6 আদেশের কততে? 17তে। এখন প্রশ্ন হলো যে স্যার তাইলে আমি যদি ভুল করে নাই চাই, পরে যা খুশি তাই যদি চাই, তাহলে এতে যদি বিবাদীর ক্ষতি হয় বা যদি বাদীর ক্ষতি হয়, এটা তো আদালত বিবেচনা করবে। আপনি তো প্লিডিং সংশোধনের আবেদন করার সাথে সাথেই তো মঞ্জুর করবে না, আদালত দেখবে যে ন্যায় বিচারের জন্য এই সংশোধনটার দরকার আছে কিনা। যদি ওনার কাছে মনে হয় যে সংশোধন করার দরকার আছে তাইলে মঞ্জুর করবে, আর যদি মনে হয় যে না সংশোধনের নির্দেশ দেওয়া যাবে না তাহলে মঞ্জুর করবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা ছোট্ট জিনিস শিখে রাখেন, সেটা হলো আমরা এখনো ওই পর্যন্ত যাই নাই, বাট আরজির প্রেক্ষিতে বিবাদী জমা দিবে কি? লিখিত জবাব। আর এই যে যে একটা মামলা চলাকালীন সময় এই যে যে আমরা প্লিডিং সংশোধনের আবেদন করব, প্লিডিং কর্তনের আবেদন করব নাকি, এইগুলা কি আকারে দেবো? দরখাস্ত। দরখাস্ত। দেওয়ানি মামলায় আপনি যে দরখাস্তই দেন না কেন, আপনার দরখাস্তের প্রেক্ষিতে বিবাদী আইসা একটা আপত্তি দেয়, এই আপত্তিটারে বলে লিখিত আপত্তি বা রিটেন অবজেকশন। কি বলেন?
লিখিত আপত্তি বা রিটেন অবজেকশন। সো ভাইবার ক্ষেত্রে, ভাইবার পরীক্ষার্থী তো নাই এখানে, ভাইবার ক্ষেত্রে জিজ্ঞাসা করে দেওয়ানি মামলায় যে লিখিত আপত্তি কাকে বলে। লিখিত জবাব সবাই জানি, আরজির এগেইনস্টে দেয় লিখিত জবাব, আর দরখাস্তের এগেইনস্টে কি দেয়, লিখিত আপত্তি বা রিটেন অবজেকশন। সো বাদী যদি আরজি সংশোধনের দরখাস্ত দেয়, বিবাদী এসে কি দিবে, লিখিত আপত্তি। বাদী বলবে যে আমার এই সংশোধনী দরকার, আর বিবাদী এসে বলবে কি ওর কোনো কিছু দরকার নাই, মামলায় হেরে যাবে, পারতেছে না, এখন বিলম্বের জন্য, বিলম্ব করার জন্য এই আবেদন করছে। আচ্ছা দেখেন, তো প্লিডিংস বা আরজি বা জবাব সংশোধন অর্থ দেওয়ানি কার্যবিধির 6 আদেশের 17 বিধিতে প্লিডিং সংশোধন সম্পর্কিত বিধান করা হয়েছে। প্লিডিং সংশোধন অর্থ হলো বাদী কর্তৃক আরজি সংশোধন এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব সংশোধন। এটা আছে কততে, 6 আদেশের কত, 17। পরের লাইনটা দেখেন, 6 আদেশের 17 বিধিতে প্লিডিংস পরিবর্তনের, অল্টারেশন অফ প্লিডিংস, শুধু যে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস আছে তা না, প্লিডিংস এর পরিবর্তন, দ্যাট মিন্স অল্টারেশন অফ প্লিডিংস, এটাও আছে কততে, 6 আদেশের 17তে। এখন প্রশ্ন হলো যে প্লিডিং সংশোধনের দরখাস্তটা কখন করা যাবে। দেখা গেল কালকে রায়, আজকে কি আমি প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে পারবো কিনা, বা রায় হয়ে গেছে এখন কি পারবো কিনা। দেখেন, আদালত গোল দিবেন মকদ্দমার যে কোনো পর্যায়ে, মকদ্দমার যে কোনো পক্ষকে প্লিডিং সংশোধনের বা পরিবর্তনের অনুমতি দিতে পারে। দ্য কোর্ট মে at any stage of the proceedings allow either party to alter or amend his pleadings। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্লিডিং সংশোধনের আবেদন বা প্লিডিং সংশোধন কোন পর্যায়ে করা যায়, মামলার যে কোনো পর্যায়ে, কিন্তু বিচার শুরুর পর প্লিডিং সংশোধনের কোনো আবেদন আদালত অনুমোদন করবে না যতক্ষণ পর্যন্ত না আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে, আন্ডারলাইন করবেন, আবেদনকারী যথেষ্ট সতর্কতা থাকা সত্ত্বেও ইন স্পাইট অফ ডিউ ডিলিগেন্স মকদ্দমা বিচার শুরুর পূর্বে সংশোধনের আবেদন করতে পারিনি। 2012 3টে স্টার দেন, আমি ব্যাখ্যা দিচ্ছি। ভাই, প্লিডিং সংশোধনের আবেদন যে কোনো পর্যায়ে করা যায়, কিন্তু 2012 সালের সংশোধনীতে একটা বিধান করতে আদালত দেখবে যে এই সংশোধনীটা আপনি আরো আগে আনতে পারতেন কিনা। যদি আরো আগে আনতে পারতেন বা যে কোনো কারণে ইচ্ছা করে করেন নাই, তাহলে আপনার সংশোধনের দরখাস্ত মঞ্জুর করবে না। কিন্তু আদালত যদি দেখে যে আপনি যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও এই পরিস্থিতি সম্পর্কে আপনি অবগত ছিলেন না, তাহলে সেই ক্ষেত্রে মঞ্জুর করতে পারে। তো যদি বলে যে প্লিডিং সংশোধন সম্পর্কিত সর্বশেষ সংশোধনীর বিষয়বস্তু কি, প্লিডিং সংশোধন করতে হবে কত, যথাসম্ভব দ্রুত করার। আচ্ছা, এটা দেখেন, বিচার শুরু হওয়ার পর প্লিডিং সংশোধনের আবেদন করা হলে এবং আদালত যদি মনে করে মকদ্দমার কার্য প্রক্রিয়া বিলম্বিত করার জন্য এমন আবেদন করা হয়েছে, আন্ডারলাইন করবেন, আদালত যদি মনে করে যে মামলার যে কার্যক্রম এটা বিলম্ব করার জন্য এটা করেছেন, তাহলে আদালত আবেদনকারীকে, আপত্তি উত্থাপনকারীকে ক্ষতিপূরণ আকারে খরচ প্রদানের আদেশ দিতে পারে, যেমনটি আদালত মনে করে। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে প্লিডিং সংশোধনের আবেদন কখন করা যাবে, যে কোনো পর্যায়ে। এবং আমরা যখন লিখিত পড়বো, লিখিত পড়া আছে ওই জায়গায় বলা আছে যে প্লিডিং সংশোধনের আবেদন যে কোনো পর্যায়ে যায়, ইভেন আপিল পর্যায়েও যায়। আচ্ছা, এখন যে কারণে, এটা একটু দেখবো, দেখেন যে কারণে প্লিডিং সংশোধনের দরখাস্ত, সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে। আদালত মকদ্দমার যে কোনো পর্যায়ে প্লিডিংস বা আর্জি বা লিখিত জবাব সংশোধনের অনুমতি দিতে পারে যদি সংশোধনটি পক্ষগণের মধ্যে, আন্ডারলাইন করবেন, বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় হয়। এটা আন্ডারলাইন করে, বিরোধের কি, প্রকৃত প্রশ্ন নির্ধারণের জন্য দরকার হয়। আর যদি, আন্ডারলাইন করবেন, যদি সংশোধনীটি অপর পক্ষের জন্য অবিচার না হয়। কোথায় হ্যালো হলো, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা চলে আসি, এই আবেদনটা আপনি কোথায় করবেন। এটা খুব সহজ কথা, যে আদালতে মামলা আছে সেই আদালতে। মামলা যদি সহকারী জজের কাছে থাকে তাহলে সহকারী জজ, যদি যুগ্ম জেলা জজের কাছে থাকে যুগ্ম জেলা জজ, যদি সিনিয়র সিভিল জজের কাছে থাকে তাহলে সিভিল জজ। বহুদিনের অভ্যাস তো, হঠাৎ করেই সহকারী জজ সিভিল জজ হবে না। সিভিল জজের সহকারী জজের নাম কি, সিভিল জজ, আর সিনিয়র সহকারী জজ হলো সিনিয়র সিভিল জজ। জি। আচ্ছা নির্মল,
কখন সিনিয়র মানে কখন অতিরিক্ত দায়রা অতিরিক্ত জেলা জজের কাছে প্লিডিং সংশোধনের আবেদন করবে? স্যার অতিরিক্ত জেলা যদি কি অতিরিক্ত জেলা জজ, নট জেলা ডায়লগ। যদি কি সংশোধন করা যায়? কেন যাবে না? কেন, সেটা দেওয়ানি আদালত না? কখন যাবে? যদি পারবে না স্যার। মাহবুব সাহেব কি বলেন? স্যার অতিরিক্ত জেলা পারবে না। কেন? তো 14 আর 16 আর 18 এরকম। কি 16 18 কি এগুলা? বলেন, ব্যাখ্যা দেন। আর্জেন্টিনার একটা বলেন তাসলিম সাহেব বলেন। আর্জেন্টিনার একটা আর্জেন্টিনার এখতিয়ার নাই কেমনে বুঝলেন? কেমনে, কোথায় বলা আছে? কর্মসংস্থান শাস্তি হিসেবে জেলা জজ, উপজেলা জজ আর হচ্ছে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, এই চারজনের সার্ভিস দিতে পারবে। কোথায় বলা আছে? দাঁড়ান, 6 না 9 জন ধরে। সিভিল কোর্টস অ্যাক্টের 18 এবং 19 ধারায় যে আর্টিকেক্টের কথা বলা আছে সেটা জেলা জজের আছে, অতিরিক্ত জেলা জজের নাই। জেলা জজ, যুগ্ম জেলা জজ, আর 19 ধারায় আছে সিভিল জজ, সিনিয়র সিভিল জজ, এনাদের কাছেই মূল মামলা দায়ের করা যায়। অতিরিক্ত জেলা জজের কাছে কিন্তু মূল মামলা দায়ের করা যায় না। তো অতিরিক্ত জেলা জজের কাছে যদি মূল মামলাই না থাকে, তাহলে আপনি আর্জি সংশোধনের দরখাস্ত কিভাবে করবেন? আচ্ছা দেখেন, স্যার আজকের ক্ষেত্রে আগে বলা আছে 21 সালের 15 25 আচ্ছা আচ্ছা। এটাই আছে। তো তাহলে তো একেবারেই যে আপনারা টেকনিক্যালি উত্তর দিতে পারেন নাই তা না, যদি বলে থাকেন যে স্যার অতিরিক্ত জেলা জজের কাছেও আর্জি সংশোধনের দরখাস্ত করা যেতে পারে আপিলের ক্ষেত্রে, যে ক্ষেত্রে জেলা জজ ওই আপিলটা শোনার ক্ষমতা দিছে কারে? অতিরিক্ত জেলা জজরে। আচ্ছা, আচ্ছা দেখেন, তো তাহলে এখানে একটা বিষয় দেখবেন যে তাহলে প্লিডিং সংশোধনের দরখাস্ত কার কাছে করতে হবে? যে আদালতে মামলা চলমান আছে সেই আদালতে। চলে আসেন বিধি 18, প্লিডিংস, আর্জি বা জবাব সংশোধনের সময়। এখন আপনার এই সংশোধনের জন্য আপনি তো আগে দরখাস্ত করবেন যে ইওর অনার, আমি এই সংশোধন আমার আর্জির অমুক নাম্বার প্যারার অমুক নাম্বার শব্দটা আমি চেঞ্জ করতে চাই বা এই বিষয়টা আমি ঢুকাইতে চাই। তখন আপনি তো, আদালত আপনার বললো যে ঠিক আছে তুমি করো, তোমার অনুমতি দেওয়া হলো, কিন্তু তুমি এটা সংশোধন করবা কত দিনের মধ্যে? সময়টা কত? সময় দিবে। সময়টা হলো 6 দেশের কততে আছে? 18 দিন। দেখেন, যে পক্ষকে প্লিডিং সংশোধনের অনুমতি দেওয়া হয়েছে সেই পক্ষ প্লিডিং সংশোধন করবে, আন্ডারলাইন করবেন, আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে। কি সময়? আদালত একটা সময় নির্ধারণ করে দিবে, সেটা 1 দিন, 2 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাসও হতে পারে। বা, এটা ইম্পর্টেন্ট, যদি আদালত সময় নির্ধারণ না করে দেয় তাহলে সর্বোচ্চ গোল দিবেন 14 দিন। পরীক্ষায় যে প্রশ্নটা আসবে যে প্লিডিং সংশোধনের সময় সম্পর্কে বলেছে 6 দেশের কততে? 18 বিধিতে কতদিন? আদালত নির্ধারিত সময়, আদালত যদি কোনো সময় নির্ধারণ না করে দেয় তাহলে কত? 14 দিন। পরের লাইনটা ইম্পর্টেন্ট দেখেন, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সংশোধনের সময় বাড়ানো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। মানে এই যে যে সময়টা, এটা আদালত বাড়াতেও পারে। আপনার তো এই যে 14 দিন সময় দিল, আপনি পারেন নাই, এখন আরো 5 দিন সময় চাচ্ছেন, আরো 5 দিন কি আদালত বাড়াতে পারে? পারে। এটা আদালতের বিবেচনামূলক। এখন আমরা চলে আসি প্লিডিং সংশোধনে ব্যর্থ হলে তার ফলাফল। আপনারা যে সময় দিয়েছিলেন এর মধ্যে আপনি সংশোধন করতে পারেন নাই, প্লিডিং সংশোধনের আদেশ হওয়ার পর নির্ধারিত সময় বা অনধিক 14 দিনের মধ্যে সংশোধন করতে না পারলে, আদালত সংশোধনের সময় না বাড়ালে পরবর্তীতে প্লিডিং সংশোধন করতে পারবে না। অর্থাৎ আপনার প্লিডিং সংশোধনের সময় দিছিল, এর মধ্যে আপনি পারেন নাই, এরপর আসলে আদালত সময় বাড়াতেও পারে, নাও পারে। জেনে রাখা ভালোতে চলে আসি, দেখেন প্লিডিংস সংশোধন বা পরিবর্তন সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট অর অল্টার অফ প্লিডিং 6 দেশের কত বিধিতে? 17। তারপর দেখেন 6 দেশের 17 বিধির অধীন প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা। লাস্টের পয়েন্টটা ইম্পর্টেন্ট, দেখেন প্লিডিং সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নাকচ করার আদেশ কোনো ডিক্রি বা আপিলযোগ্য আদেশ না, সুতরাং এর বিরুদ্ধে আপিল করা যাবে না, এর বিরুদ্ধে 115 ধারায় রিভিশন করা যাবে। তো এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক অথবা না মঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন, কারণ এটা আপিলযোগ্য আদেশ না।
তাহলে ছয় আদেশের আমরা কয়টা বিধি মনে রাখবো দেখেন। প্লিডিংস এ ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, মানে এভিডেন্স অথবা আইন থাকবে না, ছয় আদেশের দুই বিধি। এটা মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। ছয় আদেশের 14তে বলছে সিগনেচার, প্লিডিংস এ সিগনেচার করবে পক্ষ এবং উকিল। ছয় আদেশের 15তে বলছে ভেরিফিকেশন, শুধু করবে পক্ষ। ছয় আদেশের 16তে বলছে কর্তন, যে কোনো পর্যায়ে করা যায়, যদি অপ্রয়োজনীয় কুৎসাজনক বা বিলম্ব করে তাহলেই কর্তন করতে পারে। কর্তনের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। ছয় আদেশের 17তে বলছে অ্যামেন্ডমেন্ট অর অল্টারেশন অফ প্লিডিংস, যে কোনো পর্যায়ে করা যায়। এবং এর সময় সম্পর্কে বলছে ছয় আদেশের 18, আদালত নির্ধারিত সময় অথবা কোনো সময় নির্ধারণ না করে দিলে কতদিন, 14 দিন। এবং আর্জি সংশোধনের দরখাস্ত মঞ্জুর হোক বা না হোক, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি, রিভিশন। বিগত বছরের প্রশ্নে আমরা চলে আসি। নির্মল সোনা, 1 নম্বর প্রশ্নটা পড়েন। আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুরি আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। রিভিশন। ওই যে আরজি। 3 নম্বর পড়েন। আরজি সংশোধন করা যাবে যে কোনো পর্যায়ে। যে কোনো পর্যায়ে। কালকে ভাইবা পরীক্ষার্থী কে জানি বলতেছে যে নির্মল সোনা বাইরে অমুক জায়গা দেখছি, মানে সে ওই নাম রে নির্মল সোনা তো বলছে এবং বলতে নির্মল সোনা বাইরে এমন জায়গা দেখছে। আমি এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, বাট কে যেন বলতেছিল। দেখেন, সেলফ প্র্যাকটিসের যেগুলা আছে মোটামুটি এগুলা পড়ে ফেলবেন। তো যদি পরীক্ষায় বলা হয় যে ছয় দেশের 17 বিধিতে কি শুধু আরজি সংশোধন আছে, অল্টারেশন আছে, অ্যামেন্ডমেন্টও আছে, অল্টারেশনও আছে। আর এই আরজি সংশোধন বলেন, কর্তন বলেন, এইগুলা সব করবে কে, জেলা জজ না হাইকোর্ট বিভাগ? যে আদালতে মামলা আছে সে আদালত। 13 নম্বর প্রশ্নটা আমরা পড়ি, দেখেন 13 নম্বর বলছে যে প্লিডিংস বা আরজি বা লিখিত জবাব সংশোধনের জন্য আদালত কোনো সময় নির্ধারণ করে না দিলে সংশোধন করতে হবে কতদিনের মধ্যে, 14 দিন। 16 নম্বর প্রশ্নটা একটু পড়ি। মকদ্দমার কার্যধারা বিলম্বিত করার উদ্দেশ্যে প্লিডিং সংশোধনের আবেদন করা হলে এবং আদালত ক্ষতিপূরণ আকারে খরচা আবেদনকারীর উপর আরোপ করলে উক্ত খরচা কি পাবে, আপত্তিকারী পাবে। একটা প্রশ্ন থাক বা না থাক মনে রাখবেন, জরিমানা করলে পায় রাষ্ট্র, আর খরচ দেওয়ার নির্দেশ দিলে পাবে কে, পক্ষ। তো ছয় আদেশ নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নট অনলি ছয় আদেশ, আজকে 2, 3, 4, 6 এই যতটুকু করলাম, কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা 7 আদেশে চলে আসবো। স্যার এই সিভিল কোর্ট অ্যাক্ট 18-19 অতিরিক্ত জেলা জজ আরজি সংশোধনের আপিল করতে পারে, আপিল ই করতে পারে, শুনানি করতে পারে, জেলা জজ ক্ষমতা দিলে পারে, তাই না স্যার? আর এটা আপনার দরকার নাই, বেশি বুঝলে সমস্যা। অতিরিক্ত জেলা জজের কথাটি দরকার নাই। 18, 19 ধারায় অতিরিক্ত জেলা জজের কোনো কথা নাই, সোবাদ। আপনাদের একটু বেশি বুঝাইতে গেলেও সমস্যা, পরে ওইটুক নিয়ে থাকবেন। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা চলে আসি। আর আর কোনো প্রশ্ন আছে আপনাদের এখানে যারা আছেন? এই তানমিন সাহেব বলেন, উকিল নিয়োগ কত দেশে আছে? পীযূষ, 2-এর 7, ঠিক আছে। লুৎফর সাহেব, 3 আদেশের তার বিধি। পীযূষ এত কনফিডেন্টলি 2-এর 7 কেমনে বললেন? উকিল নিয়োগ বলছি ভাই, আদেশের কথা। সংজ্ঞা বললেও তো দুই 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 ধারা 2-এর 15। আর উকিল নিয়োগ আছে। আমি কিন্তু তানভীর সাহেব আপনার ভিডিও জিগাই নাই, আমি বলছি আদেশ কত, 3 আদেশ। 3 আদেশ। ফেরদৌস সাহেব, ফেরদৌস সাহেব বলেন তো যে জয়েন্ডার অফ কজ অফ অ্যাকশন এই বিধানটা আমরা কোথায় পড়ছি, কত আদেশে? মকদ্দমার কারণ একত্রীকরণ কোথায় পড়ছি? হ্যাঁ, 2 আদেশে। ধন্যবাদ। কারণ একত্রীকরণ কি বলতে পারবেন?
কার মামলার কারণ একত্রীকরণ, এই বিষয়টা কি? কারণ একত্রীকরণ হলো যে আপনি আপনার এই টিউশন ফি বাবদ এত টাকা লাগবে, একটা বাইক সারতে এত টাকা লাগবে, তারপরে বন্ধুরে খাওয়াইতে হবে এত টাকা লাগবে। এখন এই তিনটা কারণ আপনি একসাথে মামলায় চাইতে পারেন, আলাদা আলাদা পাওয়ার দরকার তাই। এটারই বলে কি? কারণ একত্রীকরণ। আবুল হোসেন খান সাহেব, বলেন দেখি প্লিডিংস অর্থ কি? ইসবুল সাহেব? এবং প্লিডিংস বলতে আরজি এবং লিখিত জবাব। লালন সাহেব, 26 ধারা 2025 সালের একটা সংশোধন এনেছে, সেই সংশোধনটা কি 26 ধারায়? হ্যাঁ, হলফনামার মাধ্যমে। হ্যাঁ ওইটা 2025। মনিরুজ্জামান সাহেব, আপনি 1 থেকে 6 আদেশ পর্যন্ত টাইটেল বলেন, 5 ছাড়া যতগুলো আমরা পড়ছি 1 থেকে 6 পর্যন্ত টাইটেল বলেন। আদেশগুলোর নাম কি? অনলাইনে কেউ বলতে পারবেন? টেক্সট দেন, ইয়েস লেখেন, তারে বলার সুযোগ দিব। 1 থেকে 6 পর্যন্ত 5 ছাড়া। অনলাইনে কেউ বললে বলতে চাইলে টেক্সট দিয়েন আমাকে, আমি আনমিউট করে দিব। বলেন মির্জা সাহেব বলেন। জি স্যার। স্যার, 1 নম্বর আদেশে আছে যে মোকদ্দমার পক্ষ, 2 নম্বর আদেশে আছে স্যার মোকদ্দমার গঠন, 3 নম্বরে আছে স্যার প্রতিনিধি বা প্লিডার নিয়োগ, 4 নম্বরে আছে যে স্যার মোকদ্দমা দায়ের, তারপরে 6 নম্বরে আছে আরজি এবং লিখিত জবাব। ধন্যবাদ। ক্লিয়ারিংস আছে নাকি? ক্লিয়ারিংস, ধন্যবাদ। জি স্যার। মির্জা সাহেব ধন্যবাদ। মিলন সাহেব, বলেন তো একটা মামলায় মিস জয়েন্ডার অফ পার্টিস মানে পক্ষগণের অপসংযোগ কাকে বলে? উদাহরণ দিলেও হবে। যাকে পক্ষভুক্ত করার দরকার তাকে করেনি, কিন্তু হচ্ছে বলেন। অন্য কেউ করছে। যারে পক্ষভুক্ত করা দরকার তারে না কইরা আর একজনে করছে, এটা হলো কি? মিস জয়েন্ডার। আখিনুর কো নন জয়েন্ডার অফ পার্টিস কাকে বলে? হ্যাঁ, তারাই করছে। যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে করে নাই, সেটা হলো নন জয়েন্টার। বুঝছেন? যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে করে নাই, এটাই হলো নন জয়েন্টার। বিমল সাহেব, নন জয়েন্টার অফ পার্টিস বা মিস জয়েন্টার অফ পার্টিস বা নন জয়েন্টার অফ কজ অফ অ্যাকশন বা জয়েন্টার অফ কজ অফ অ্যাকশন, এগুলোর বিরুদ্ধে অ্যাকচুয়ালি প্রতিকার কি? আপিল ডিভিশন নাকি আপত্তি? আপত্তিটা কখন করতে হবে বলেন, যে কোনো পর্যায়ে নাকি প্রথম সম্ভাব্য সুযোগে? প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আচ্ছা তাহমিনা, আপনি বলেন দেখি যে রিপ্রেজেন্টেটিভ সুট এই বিষয়টা কি? একাধিক আছে, কিন্তু তাদের ক্ষেত্রে কি একই স্বার্থ থাকতে হবে, সেম ইন্টারেস্ট থাকতে হবে, সেম ইন্টারেস্ট থাকতে হবে। ধন্যবাদ। পূর্ণ সাহেব, আরজি কর্তন করে কখন? হুম, ভুলের কারণটা ছিল না, 3টা কারণের জায়গা ছিল কি কি? অপ্রয়োজনীয় কথা থাকলে, কুৎসাজনক হলে। আফরোজা আপনি বলেন। আফরোজা আপনি বলেন যে আরজি সংশোধন কেন করে? কিরকম ভুল আছে বলেন। ওই যে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা থাকলে বা পক্ষ যদি কাউকে সংযোগ করতে পারে বা কাউকে বাদ দিতে পারে,
তখন সংশোধন করে। নির্মল কি একমত? স্যার যে কথাগুলো আর সাথে যুক্তিসঙ্গত না, যে কথাগুলো আর সাথে মানে ই করে না, অ্যাডজাস্ট করে না, সেই কথাগুলো যদি আর যেতে লেখে তাহলে তো কর্তন করা যায়, সংশোধন বলছি, সংশোধন করা যায়। সংশোধন করা যায়। আর কোনো কারণ মাহবুব সাহেব আপনি কি বলেন? স্যার সংশোধন করার ক্ষেত্রে সাধারণত কার্যতে ভুল থাকলে তো সংশোধন করা যেতে কিরকম পারে। ভুল বলেন? নাম নাম ভুল থাকতে পারে বা জি, কোনো কিছু ভুল থাকলে বা শব্দ ভুল বদল করে কোনো লেখা কিছু যায় বা ইনক্লুড প্রধান করা যায়, লাগে অন্তর্ভুক্ত যেগুলো করেন নাই, সেই ক্ষেত্রেই সংশোধন করা যাবে। ধন্যবাদ। আমরা 7 আসি। দেখেন প্লেইন্ট, আপনারা যদি একটু মনোযোগ দেন, এদিক সেদিক মনোযোগ না দিয়ে পড়েন, তাহলে ক্লাস থেকেই আমাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবার কথা। একটু মনোযোগ দেন। আরজি বা প্লেইন্ট আদেশ কত? 7। তো আরজির আসলে অর্থ কি? আরজির অর্থ আমরা জানি যে একটা মামলা বাদী যে দায়ের করে, কেন দায়ের করলো, সে কিসের মাধ্যমে দায়ের করলো, যে যে লিখিত জিনিসটা কোর্টে জমা দেয় সেটার এই কি বলে? আরজি। আরজি হলো বাদীর প্লিডিংস, যেখানে বাদী তার দাবির বিবরণ উল্লেখ করে, যা দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করা হয়। দেওয়ানি কার্যবিধি 26 ধারায় বলা হয়েছে প্রত্যেক দেওয়ানি মকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এরকম অন্য কোনো পদ্ধতিতে দায়ের করতে হবে। তো প্রথমে আমরা চলে আসি 7 এক বিধিতে, যেখানে বলছে আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে, পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন প্লেইন্ট। 2025 সালের লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছে যে একটা আরজিতে কি কি বিষয় উল্লেখ করতে হবে। 7 এক বিধি। তো একটু আগে আমরা যখন 4 পড়তেছিলাম তখন আমরা লিখেছিলাম না যে আরজি তৈরি করতে হবে কত আদেশের বিধান অনুসরণ করে? 6 ও 7। দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে হলে প্রথমে যে যে ডকুমেন্টটি প্রস্তুত করতে হবে সেটা হলো আরজি। প্রত্যেকটি আরজি প্রস্তুত করতে হবে 6 ও 7 আদেশে বর্ণিত বিধানসমূহ প্রতিপালন করে। আরজিতে কি কি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে তা 7 এক বিধিতে বলা হয়েছে। তো এখানে কি কি বিষয় উল্লেখ করতে হবে এটা মোটামুটি আপনি যদি নাও পড়েন অলরেডি আপনার ধারণা হয়ে যাওয়ার কথা। প্রথমে আদালতের নাম থাকবে, বাদীর নাম, বিবাদীর নাম, বিবাদীর নাম, ঠিকানা, কি কারণে আপনি মামলাটা করছেন, কেন এই মামলাটা এই আদালতে দায়ের করা হলো, তারপরে আমি কি কি প্রতিকার চাই, বাদী বা বিবাদী নাবালক কি না, এইগুলাই মোটামুটি আরজিতে উল্লেখ করতে হবে। তো দেখেন প্রথমে যেটা আছে, যে আদালতে মকদ্দমা দায়ের করতে হবে তার নাম, সহকারী জজ হলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ হলে সিনিয়র সহকারী জজ। তারপরে দেখেন বাদীর নাম, বর্ণনা, বসবাসের স্থান, বিবাদীর নাম, বর্ণনা, বসবাসের স্থান, বাদী এবং বিবাদী নাবালক বা প্রতিবন্ধী হলে তার বিবরণ, মামলার কারণ ও কারণ উৎপত্তির সময়, আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্যসমূহ, মানে কেন আমি এই মামলাটা সহকারী জজের কাছে করলাম, বা কেন গোপালগঞ্জের অমুক আদালতে করলাম, কেন এটা মাদারীপুরে গেল না, এটার ব্যাখ্যা তো আমার দিতে হবে। বাদীর দাবিকৃত প্রতিকার, মানে এই মামলার মাধ্যমে বাদী অ্যাকচুয়ালি কি আশা করতেছে। বাদী যে ক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধে সম্মত হয়েছে এবং বর্জন করেছে, যে ক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। অনেক ক্ষেত্রে বাদী এভাবে বলতে পারে যে আমি অমুকের কাছে 10 লাখ টাকা পেতাম, অলরেডি সে আমার 5 লক্ষ টাকা দিছে, আর এখন পাচ্ছি কত? 5 লাখ। আচ্ছা, তারপরে দেখেন আদালতে আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। এই মামলাটা যে আপনি করেছেন, দেওয়ানি মামলায় কোর্ট ফি দেওয়া লাগে, তো এই মামলার আর্থিক মূল্য কত? এই বাড়িটা আপনি দখল পুনরুদ্ধার চাইতেছেন, তো দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে ওই যে জিনিসের দখল আপনি চাইতেছেন ওই জিনিসের মূল্য উল্লেখ করতে হয়। 1 কোটি, 2 কোটি, 10 লাখ, 10,000, 20,000, যাই হোক না কোনো মূল্য উল্লেখ করতে হবে। ফাঁকা জায়গায় ডান সাইডে একটা কথা লেখেন, বাদী ও বিবাদীর ফোন বা মোবাইল নাম্বার, বাদী ও বিবাদীর ফোন বা মোবাইল নং, বাদী বাদী ও বিবাদীর ফোন বা মোবাইল নং, কমা এনআইডি নং, এনআইডি নং, ইমেল দিয়ে ব্র্যাকেটে লেখেন যদি থাকে, ইমেল দিয়ে ব্র্যাকেটে লিখেন যদি থাকে, উল্লেখ করতে হবে, উল্লেখ করতে হবে, ব্র্যাকেটে লেখেন 2025।
2025 সালের সংশোধনীতে যেটা এসেছে যে এখন আপনি আরজিতে বাদী বা বিবাদীর ফোন বা মোবাইল নাম্বার দিতেই হবে, আর এনআইডি নাম্বার দিতেই হবে। ইমেল কি যদি থাকে উল্লেখ করতে হবে। এটা সংশোধনী কত, 2025। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে স্যার যদি তার ফোন বা মোবাইল নাম্বার না থাকে, যদি তার এনআইডি কার্ড না থাকে, তাহলে যদি না থাকে তাহলে অবশ্যই আদালতে যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে যে আমার এনআইডি কার্ড এই কারণে নাই বা ফোন এই কারণে নাই। এখন বাংলাদেশে মানে যে মামলা করা পর্যন্ত যায় অবশ্যই তার একটা ফোন আছে। আচ্ছা, তো জেনে রাখা ভালোতে যদি আমরা আসি, আদালতের এখতিয়ার এবং কোর্ট ফি নির্ধারণের জন্য গোল দিবেন মোকদ্দমার মূল্যমান উল্লেখ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে যে মামলার মূল্যমান কেন উল্লেখ করতে হয়। মামলার মূল্যমান এই কারণে উল্লেখ করতে হয় যে এটা কোন আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে বা এই মামলার কোর্ট ফি কত হবে, সো এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখেন, অর্থের মকদ্দমার ক্ষেত্রে আরজিতে দাবিকৃত অর্থের যথাযথ পরিমাণ প্রিসাইজ অ্যামাউন্ট উল্লেখ করতে হবে। অর্থের মামলা আপনি একজনের কাছে এত টাকা পান, ব্যাংক যার কাছে টাকা পায়, ব্যাংক ধরেন একজনের কাছে টাকা পায়, তাহলে ব্যাংক লিখবে না যে আনুমানিক তার কাছে 50 লাখ টাকা পাই, কি লিখবে যে তার কাছে আমি এত টাকা পাই। কিন্তু গোল্ডেন অমীমাংসিত অর্থের হিসাবের ক্ষেত্রে বা মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে আনুমানিক অর্থ লিখতে হবে। যে ক্ষেত্রে মামলাটা হচ্ছে অমীমাংসিত অর্থ বা মধ্যবর্তী মুনাফা বুঝেন তো, মধ্যবর্তী মুনাফা যে আমার বেদখল করে আমার জমির ভাড়া আসে খাইছে বা আমার জমির ফলমূল বিক্রি করে খাইছে, এটা হলো মধ্যবর্তী মুনাফা। এটা তো আমি এক্স্যাক্টলি জানি না, আমি আনুমানিক 5 লক্ষ টাকা মধ্যবর্তী মুনাফা দাবি করতে পারি। আর অমীমাংসিত অর্থ হলো, এটা আমরা সামনে পড়বো সেট অফের ক্ষেত্রে আমি একজনের একটা কাজ দিচ্ছি, সে অর্ধেক কাজ করে চলে যাবে, বলতেছে আমার অর্ধেকে যে পারিশ্রমিক হয় সেটা দেন। আমি বললাম তুমি অর্ধেক পারিশ্রমিক নিবা, বাট বাকি অর্ধেক তো আমি কাউরে দিয়ে করাইতে পারবো না। অর্ধেকের জন্য তুমি যদি 50 লাখ টাকা আমার কাছে পাও, তাহলে বাকি অর্ধেক যে তুমি করতেছো না এই জন্য তোমার কাছেও আমি আনুমানিক এত টাকা ক্ষতিপূরণ পেতে পারি। বা এই মর্মে যদি সে আলাদা কোনো মামলা করে, সেট অফ তো নরমালি বিবাদী দাবি করে, আর বাদী যদি কোনো ক্ষেত্রে বলতে পারে যে অমুক কাজ বাবদ তার কাছে আমি আনুমানিক এত টাকা ক্ষতিগ্রস্ত হইছি, এটা উল্লেখ করতে পারে। তাহলে পরীক্ষায় যেটা আসবে ভাই, যে আহ অর্থের মামলার ক্ষেত্রে অর্থের পরিমাণ কি হতে হবে, নির্দিষ্ট। কোন ক্ষেত্রে আনুমানিক লেখা যাবে, অমীমাংসিত অর্থ বা মধ্যবর্তী মুনাফা। বিধি কত, 2। ভাইবা পরীক্ষায় জিজ্ঞাসা করে যে মানি সুট সম্পর্কে দেওয়ানি কার্যবিধির কোথায় আলোচনা করছে, 7 আদেশের 2 বিধি। তো একটু লিখে রাখেন, মানি সুট কোথায় আছে, 7 আদেশের 2 বিধি। তারপরে দেখেন, স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তি শনাক্তকরণের জন্য সম্পত্তির বর্ণনা, সীমানা বা সেটেলমেন্ট পর্যায়ে উল্লেখিত নম্বর উল্লেখ করতে হবে। স্থাবর সম্পত্তি মানে হলো যে জমি জমা বাড়ি, এগুলাই তো স্থাবর। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে আপনার তফসিল দিতে হয়, শিডিউলে উল্লেখ থাকে যে এটা কোন মৌজায় কত নাম্বার পর্চা, এগুলো বিস্তারিত উল্লেখ থাকে। তারপরে পয়েন্টটা দেখেন, বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করে, সেই ক্ষেত্রে আর্জিতে বাদী তামাদি হতে অব্যাহতির কারণ, এটা বলতেন, অব্যাহতির কারণ বা গ্রাউন্ডস ফর এক্সামিশন উল্লেখ করবে। 7 আদেশের 6 বিধি। তামাদি হতে অব্যাহতির কারণ মানে হলো, অনেক ক্ষেত্রে এরকম হয় যে একটা মামলা দায়ের করার কথা তামাদি মেয়াদ 3 বছর, কিন্তু ওই 3 বছর ধরেই সে ছিল পাগল, বা সে আরো সুস্থ হয়েছে, সাবালক হয়েছে 10 বছর পরে, তাহলে 10 বছর পর থেকে তো তোর মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে। কিন্তু আদালতে তো আপনার ব্যাখ্যা দিতে হবে যে আমার কারণ উদ্ভব হয়েছে 10 বছর আগে, কিন্তু আমি এত দেরিতে মামলা করছি কি কারণে, আমি নাবালক ছিলাম, এই কারণে আমি যতদিন নাবালক ছিলাম এই সময়টা তামাদি মেয়াদ থেকে কি যাবে, বাদ যাবে। এই যে তামাদি থেকে কেন আপনি অব্যাহতি পেলেন, এটারই বলা হচ্ছে গ্রাউন্ডস ফর এক্সামিশন। 7 আদেশের কত বিধি, 6 বিধি। সো এইভাবেও আসতে পারে পরীক্ষায় প্রশ্ন যে গ্রাউন্ডস ফর এক্সামিশন বলতে কি বোঝায়, তামাদি অব্যাহতির কারণ। আসতে পারে যে গ্রাউন্ডস ফর এক্সামিশন কে উল্লেখ করবে, বাদী না বিবাদী, কে উল্লেখ করবে, বাদী।
এটাই। তারপরে লাস্টের পয়েন্টটা দেখেন, 7 আদেশের এক বিধি অনুসারে আরজিতে গোল দিবেন 9টা বিষয় উল্লেখ করতে হবে। এখন আমরা এই জায়গা বিধি টিধি মনে রাখবো না, 7 আদেশের 9 বিধিতে কি আছে 9 বিধি মনে রাখার প্রয়োজন নাই, বাট যেটা মনে রাখতে হবে, জি আসেন আগে আসেন। তো আরজি গ্রহণের প্রণালী দেখেন, যে সকল দলিল বাদী আরজির সাথে পেশ করে আরজির উপর সেইগুলোর একটি তালিকা লিখে বা আরজির সাথে সংযুক্ত করে দিতে হবে। যে সকল দলিল আরজিতে গৃহীত যতজন বিবাদী আছে গোল দিবেন সাদা কাগজে আরজির তত সংখ্যক নকল পেশ করবে। তাহলে আরজির যে নকল দিবে কি কাগজে? সাদা কাগজে। বাদী আরজির সাথে যে তালিকা বা সংক্ষিপ্ত বিবৃতি বা নকল দাখিল করে, যেটা মনে রাখতে হবে, এটা আদালতের প্রধান কেরানি, এটা বলতেন আদালতের প্রধান কেরানি, চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট। শিখে রাখেন, পরীক্ষায় ভাই বাতে জিজ্ঞেস করবে যে দেওয়ানি মামলার আরজি কার কাছে দেয়, বিচারকের কোন বিচারকের কাছে দেয়? বলবেন যে ইওর অনার 15 লাখ টাকার মামলা হলে সহকারী জজের কাছে দেয়, আর 25 লাখ হলে সিনিয়র সহকারী জজের কাছে দেয়। বুঝে যাবে যে কোর্টে রেগুলার আপনি যাওয়া আসা করেন। তা দেওয়ানি আদালতের আরজি কার কাছে দেয়? প্রধান কেরানি। প্রধান কেরানির নাম কি? চিফ মিনিস্টারিয়াল অফিসার, যার আর এক নাম হলো সেরেস্তাদার। কি বলেন? সেরেস্তাদার। পরীক্ষা পূর্বক সেগুলো সঠিক থাকলে সেগুলোতে স্বাক্ষর করবে। তাইলে এগুলোতে স্বাক্ষর করবে, আরজি টারজি পরীক্ষা করার পর, কাগজপত্র পরীক্ষা করার পর এগুলোতে স্বাক্ষর করবে কে? আদালতের প্রধান কেরানি বা সেরেস্তাদার বা চিফ মিনিস্টারিয়াল অফিসার অফ দা কোর্ট। বা এইভাবেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে চিফ মিনিস্টারিয়াল অফিসার অফ দা কোর্ট নিম্নের কে? প্রধান কেরানি, বিচারক, কোন সরকারি কর্মকর্তা, উপরের সবাই। প্রধান কেরানি। তো আমরা বিগত বছরের প্রশ্নে যদি দেখি যে নিম্ন বর্ণিত কোন বিষয়টি নির্ধারণের জন্য আরজিতে দেওয়ানি মামলার মূল্যমান দেখানো হয়? আদালতের কি বলেন? এখতিয়ার। সেলফ প্র্যাকটিসের 4, 5, 6, বিশেষ করে আমি যদি 6 নম্বর প্রশ্নটা যদি পড়ি, দেখেন অর্থ আদায়ের মকদ্দমায় বাদী মকদ্দমার আরজিতে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দাবিকৃত অর্থ আনুমানিক অর্থ লিখতে পারে? আনুমানিক লিখতে পারে কি? অমীমাংসিত অর্থের ক্ষেত্রে, মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে। তারপরে 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন, যদি বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে আরজিতে বাদী নিম্নলিখিত কোন বিষয়ের উল্লেখ করবে? তামাদি হতে অব্যাহতির কারণ, যেটাতে ইংরেজিতে বলে গ্রাউন্ডস ফর এক্সাম্পশন। তারপরে এগুলাই। সবশেষে 11 নম্বর প্রশ্নটা যদি দেখেন, বাদী আরজির সাথে দলিলের যে তালিকা বা আরজির যে কপি বা সংক্ষিপ্ত বিবৃতি দাখিল করে তার স্বাক্ষর করবে কে? আদালতের প্রধান কেরানি। আমরা চলে আসি আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট। আরজি নাকচ বা প্রত্যাখ্যান, এটা হলো রিজেকশন অফ প্লেইন্ট। তো প্রথমে আমরা চলে আসি আরজি ফেরত, রিটার্ন অফ প্লেইন্ট, ভিভিআই। ভাই আরজি ফেরত কাকে বলে? আমরা কি লুৎফা সাহেব কি নিলেন পান্না খুঁজে? আরজি ফেরত কাকে বলে? আরজি ফেরত হলো যে যদি যে আদালতে মামলা দায়ের করার কথা, আরজি দেওয়ার কথা, আপনি ভুলক্রমে আর এক আদালতে দিচ্ছেন। এটা আমরা এখতিয়ার কয় প্রকার পড়ছি? 3 প্রকার। বিষয়গত এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আঞ্চলিক এখতিয়ার। এই জায়গায় আরজি ফেরতের ক্ষেত্রে এখতিয়ারগত ত্রুটি হতে হবে বিষয়গত এখতিয়ার ভুল করছেন অথবা আর্থিক এখতিয়ারে, সরি, আর্থিক এখতিয়ার অথবা আঞ্চলিক এখতিয়ার। বিষয়গত এখতিয়ারে ভুল করলে আরজি ফেরত হয় না, বিষয়গত এখতিয়ারে ভুল করলে আরজি হবে খারিজ। বুঝছেন? তাহলে কোন কোন এখতিয়ারে ভুল করলে আরজি ফেরত হতে পারে? আর্থিক আর আঞ্চলিক। কেমনে? আর্থিক, যার মামলা করার কথা সিনিয়র সহকারী জজের কাছে, 20 লাখ টাকা দিচ্ছেন সহকারী জজের কাছে, এটা হলো ভুল হয়েছে কিসে? আর্থিক এখতিয়ারে। আর আঞ্চলিক এখতিয়ার, মামলার আর্জি দেওয়ার কথা আহ গোপালগঞ্জের সহকারী জজের কাছে, যায় দিচ্ছেন খুলনার সহকারী জজের কাছে, তাহলে এই জায়গায় ভুল হয়েছে কি? আঞ্চলিক এখতিয়ার। কিন্তু যদি বিষয়গত এখতিয়ার ভুল হয়, বিষয়গত মানে হলো আপনি দেওয়ানি মামলাই যেটা না,
মামলাটার নেচার দেওয়ানি না, তাহলে ওই মামলা যদি আপনি করতে যান তাহলে কি হবে? আর্জি খারিজ করে দিবে, সামনে আমরা পাবো। তো আমি মনে রাখবো যে আর্জি ফেরত আছে 7 আদেশের 10 বিধিতে, এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করবে। কোন কোন এখতিয়ারগত ভুল হইছে? আর্থিক আর আর্থিক আর আঞ্চলিক। 2 আর্থিক আর আঞ্চলিক। আর্জি ফেরতের অর্থ দেখেন, আর্জি ফেরত অর্থ হলো গোল দিবেন এখতিয়ারবিহীন আদালতে আর্জি দাখিল করলে আর্জিটি এখতিয়ার সম্পন্ন আদালতে দাখিলের জন্য ফেরত দেওয়া। যদি এমন কোন আদালতে আর্জি দাখিল করা হয় যে আদালতে উক্ত মোকদ্দমা বিচার করার, এই যে গোল দেন আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার নাই, কি কি নাই? আর্থিক বা আঞ্চলিক এখতিয়ার নাই, তখন এখতিয়ার সম্পন্ন আদালতে আর্জিটি দাখিলের জন্য ফেরত দিতে পারে। তো আমরা চলে আসি 10 বিধির 1 উপবিধিতে বলা হয়েছে মোকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে। সো একটা আর্জি ফেরত দিতে পারে মামলা কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। এটা আর প্লিডিংস কর্তন, আরজি সংশোধন, আরজি ফেরত কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। যে আদালতে দায়ের করা উচিত ছিল সে আদালতে দাখিল করতে, যে এবং ফেরত দিবে কিসের জন্য? যে আদালতে দাখিল করা উচিত ছিল সেই আদালতে দেওয়ার জন্য ফেরত দিতে পারে। তো এখানে আমরা সংক্ষেপে যে বিষয়টা মনে রাখবো, আরজি ফেরতের পদ্ধতি দেখেন, আদালত আরজি ফেরত দিতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। আরজি দাখিল বা ফেরতের তারিখ, ওই আরজি যেটা ফেরত দিল সেখানে কি থাকবে? আরজি কবে দাখিল করছিল, কবে ফেরত দিল। আরজি দাখিলকারী পক্ষের নাম, এই আরজিটা কে দাখিল করেছিল, আরজি ফেরতের কারণ সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা আদেশে থাকবে। মানে কেন আপনারে ফেরত দিল, এই জায়গায় কি আঞ্চলিক এখতিয়ার ভুল ছিল নাকি এই জায়গায় আর্থিক এখতিয়ার ভুল ছিল? বুঝতে পারছেন? এতটুকু মনে রাখলেই হবে, আর এই জায়গা পড়বো না। আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকারে আসেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে আরজি ফেরতের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি। এই মাহবুব সাহেব, আরজি যদি ফেরত দেয় তাহলে ক্ষতিগ্রস্ত কে হয়েছে, বাদী না বিবাদী? আর যে ফেরত দিলে তো বাদই ক্ষতিগ্রস্ত। বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তার আরজি তো ফেরত দিছে। তো বাদী আরজিটি এখতিয়ার সম্পন্ন আদালতে পুনরায় দাখিল করতে পারে, মানে হলো সে পুনরায় ওই ওই মামলাটাই যে আদালতে দায়ের করার কথা ছিল সে আদালতে দায়ের করতে পারে। আর অথবা দেখেন, বাদী আরজি ফেরতের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, কারণ দেওয়ানি কার্যবিধি 43 আদেশের 1 ক বিধি অনুযায়ী আরজি ফেরতের সিদ্ধান্ত একটা আপিলযোগ্য। মনে রাখবেন, দেওয়ানি কার্যবিধি আমরা প্রথম ক্লাসেই পড়েছিলাম যে কোন কোন আদেশ আপিলযোগ্য, এই কথা বলা হয়েছে 43 আদেশে আর 104 ধারায়। এই 43 আদেশে 25টা আপিলযোগ্য আদেশ আছে, তার ভিতরে এই যে প্রথমটা আমরা পেলাম 7 আদেশের 10 বিধি। 7 আদেশের 10-এ কি আছে? আরজি ফেরত। তাহলে প্রথম আপিলযোগ্য আদেশ আরজি ফেরত। আর একটা জিনিস এখনই শিখে রাখেন, সেটা হলো যে ডিক্রির বিরুদ্ধে আপিল করলে সেটারে শুধুই আপিল বলে, আর আদেশের বিরুদ্ধে আপিল করলে বলে বিবিধ আপিল। ডিক্রির বিরুদ্ধে আপিল করলে ডিক্রি সমান সমান আপিল, আর আদেশ সমান সমান বিবিধ আপিল, এটা মনে রেখে। বা মিসেলিনিয়াস আপিল, মিস আপিল। আর ডিক্রি হলো মিস্টার আপিল নাকি? ডিক্রি সমান সমান আপিল, আর আদেশ আদেশ মানে হলো বিবিধ আপিল। যদি কোথাও আপিল শব্দটা উল্লেখ আছে, মিস আপিল শব্দটা উল্লেখ আছে, তাহলে শুধু আপিল দ্বারা কি বুঝবেন? আর মিস আপিল মানে আদেশের ভিতরে। তাহলে আরজি ফেরতের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। তো জেনে রাখা ভালো। তো দেখেন, আরজি ফেরত দেওয়া দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 17 লিখতে হবে কত? 7 আদেশের 10। তারপরে দেখেন মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, আরজি ফেরত দেওয়া যায় কখন? যে কোনো পর্যায়ে। এতটুকু মনে রাখলেই হবে। আর একটা কথা হলো, এখানে একটু শুনে রাখেন, ধরেন একটা মামলা দায়েরের তামাদি মেয়াদ ছিল 6 মাস। এখন আপনি যে আদালতে দায়ের করছেন ওই আদালতে মামলাটা চলছে এই 5 বছর বা 2 বছর চলছে, 2 বছর করার পর আপনার ফেরত দিছে।
এখন 2 বছর করার পর, মামলা চলার পর যদি ফেরত দেয়, আপনি যে আরেক আদালতে দায়ের করতে যাবেন, আপনার তামাদি মেয়াদ তো নাই, আছে? কারণ মূল তামাদি মেয়াদ ছিলই তো কতদিন, 6 মাস। তাহলে তো এখন আপনার তামাদি মেয়াদ নাই। তাহলে আপনার কি হবে? তাহলে আপনাকে এই যে যে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো, এই সময়টা বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। এজন্য দ্বিতীয় আদালতে আপনি দরখাস্ত দিবেন তামাদি আইনের 14 ধারায়। কত ধারায়? 14 ধারায়। এবং 14 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ প্রথম আদালত যদি 10 বছরের সময় ব্যয় হয়, ওই 10 বছর সময় বাদ দেওয়া আদালতের জন্য কি বাধ্যতামূলক। বুঝতে পারছেন? এজন্য থার্ড পয়েন্টটা যদি একটু মনে রাখেন, যে আরজি ফেরতের ক্ষেত্রে আরজি দাখিলের তারিখ হলো আরজি পুনঃ দাখিলের তারিখ। এবং ধরে নেওয়া হবে ওই যে প্রথম আদালতে যেদিন দাখিল করছেন, দ্বিতীয় আদালতেও সেই দিনই দাখিল করেছেন বলে গণ্য হবে। তো বিগত বছর প্রশ্ন পড়ে নিয়ে আমরা চলে আসি আরজি প্রত্যাখ্যান বা নাকচ, রিজেকশন অফ ক্লেইম। 7 আদেশের কত বিধি? 11 বিধি। রিজেকশন অফ ক্লেইম। ক্লেইন্ট মানে কি? আরজি আর ক্লেইন্ট। ক্লেইন্ট মানে আরজি না? আর রিজেকশন মানে কি? প্রত্যাখ্যান। তাহলে রিজেকশন অফ ক্লেইন্ট মানে কি? আরজি প্রত্যাখ্যান। এখন এখানে ইংরেজিতে রিজেকশন অফ ক্লেইম বলে ভাই, তবে বাংলায় এর বহুরূপ। এরা আরজি প্রত্যাখ্যান বলে, নাকচ বলে, খারিজ বলে, নামঞ্জুর বলে, আরো কিছু বার কাউন্সিল বানাইয়ে দিতে পারে। বাট ইংরেজিতে বলে রিজেকশন অফ ক্লেইম। তো একটু আগে আমরা পড়লাম যে আরজি ফেরত দেয় কি কারণে? কয়টা এখতিয়ারের ভুল হলে? কি কি? আঞ্চলিক আর আর্থিক। আর বিষয়গত এখতিয়ার যদি ভুল হয়, তাহলে আরজি হবে প্রত্যাখ্যান। তো দেখেন, প্রকৃত অর্থে আরজি প্রত্যাখ্যান অর্থ হলো আরজি গ্রহণ না করা বা আরজি নাকচ করা। দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধি অনুযায়ী আরজি নাকচ বা প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। তারপরে দেখেন, দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধির অধীন গোল দেবেন 4টি কারণে আদালত আরজি নাকচ বা প্রত্যাখ্যান করতে পারে। কয়টি কারণে? 4টি। তো এই 4টি কারণ আমার জানতে হবে। প্রথম যে কারণটা দেখেন, আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না করলে। কজ অফ অ্যাকশন, মকদ্দমার কারণটা কি বলে? কজ অফ অ্যাকশন। ডাজ নট ডিসক্লোজ এ কজ অফ অ্যাকশন, মানে আপনি কি কারণে মামলা করছেন এই কজ অফ অ্যাকশনই আপনার নাই। তাহলে আপনার আরজি কি করে দিবে? খারিজ। ফেরদৌস একটা বাড়ির মালিক। এখন ফেরদৌসের ভাড়াটিয়া রে ফেরদৌস বলতেছে যে আপনি ভাড়াটিয়া চলে যান, কিন্তু বলার পরও ভাড়াটিয়া যাচ্ছে না। তাহলে এই জায়গায় উচ্ছেদের মামলা করবে কে? ফেরদৌস। কিন্তু ফেরদৌস মামলা না করিয়া নির্মল হলো ফেরদৌসের বন্ধু, নির্মল মামলা করছে যে আমার বন্ধুর বাড়ির থেকে আপনি যান না কেন, উচ্ছেদের মামলা নির্মল করছে। তাহলে নির্মলের এই জায়গায় এই মামলায় এই আরজিতে কজ অফ অ্যাকশন নাই, কারণ এই মামলা করার অধিকার কার আছে? ফেরদৌসের আছে। নির্মলের কি আছে? নাই। তাহলে নির্মলের আরজি দেওয়ার সাথে সাথেই কি করে দিবে? খারিজ করে দিবে। বুঝছেন? একজন ব্যক্তি আইসা দীনেশের কাছে এসে দাবি করতেছে যে সে হলো দীনেশের পুত্র, দীনেশের সয় সম্পত্তি চাচ্ছে। এখন দীনেশ বলতেছে যে না, তুমি আমার পুত্র না। ডিএনএ টেস্ট করে দেখা গেল আসলেই সে দীনেশের পুত্র না। তাহলে আরজি কি করে দিবে? খারিজ করে দিবে। আচ্ছা, তারপরে দেখেন, আরজিতে দাবিকৃত প্রতিকারের মূল্য কম উল্লেখ করা হলে এবং আদালত নির্দেশ অনুযায়ী বাদী নির্দিষ্ট সময়ের মধ্যে উহা সংশোধন করতে ব্যর্থ হলে, ব্র্যাকেটে লেখেন 21 দিন, সর্বোচ্চ 21 দিন। ভাই, প্রতিকারের মূল্য কম মানে হলো দেওয়ানি মামলা যখন কেউ দায়ের করে, তখন ওই মামলায় আপনার মামলার মূল্যমান উল্লেখ করতে হয়। মামলার মূল্যমান উল্লেখ করতে হয়। এখন আপনি যে মূল্যমান উল্লেখ করছেন কম ইচ্ছা করে, মূল্যমান হলো 50 লাখ, আপনি করছেন 20 লাখ, যাতে কোর্ট ফি আপনার কম দেওয়া লাগে। তাহলে আদালত সাথে সাথে খারিজ করবে না, আপনার আগে সংশোধনের সময় দিবে। কতদিন? 21 দিন। বুঝলেন? দিন কি অনধিকার হবে স্যার? হ্যাঁ, বললাম তো, সর্বোচ্চ 21 দিন। তাহলে ক যেটা, আরজিতে মকদ্দমার কারণ উল্লেখ না করলে এই ক্ষেত্রে কিন্তু কোনো সময় টময় দিবে না, কিন্তু খতে যদি মূল্যমান কম দেখান সাথে সাথে খারিজ করবে না, কি দিবে? সময়। সর্বোচ্চ কতদিন? 21 দিন। তারপরে দেখেন, অপর্যাপ্ত স্ট্যাম্প পেপারে লিখলে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে বাদী প্রয়োজনীয় স্ট্যাম্প পেপার সরবরাহ করতে ব্যর্থ হলো। অপর্যাপ্ত স্ট্যাম্প পেপার মানে হলো
আপনি কোর্ট ফি কম দিছেন, আগেরটা হলো মূল্যমান কম লিখছেন, আর এটা হলো কোর্ট ফি। কোর্ট ফি হইছে 50,000 বা 40,000, ওই দিতেন 20,000, তাহলে সাথে সাথে খারিজ করবে না, আপনার সময় দিবে, এটাও কতদিন? 21 দিন। চার নাম্বারটা দেখেন, মকদ্দমাটি আইন দ্বারা বারিত হলে। কি দ্বারা বারিত হলে? আইন দ্বারা বারিত একটি উদাহরণ হলো মকদ্দমাটি যদি তামাদি দ্বারা বারিত। মকদ্দমাটি আইন দ্বারা বারিত, আইন দ্বারা বারিত যে কোনো কারণে হইতে পারে। আইন দ্বারা বারিত মানে হলো ইওর অনার, এই মামলাটা ফৌজদারি মামলা, এটা কি আইন দ্বারা বারিত, বা এটা তামাদি মেয়াদ আরো 3 বছর আগে শেষ হয়ে গেছে, আইন দ্বারা বারিত। ইওর অনার, এটা রেস জুডিকাটা দ্বারা বারিত, রেস জুডিকাটা বারিত কি আইন দ্বারা বারিত। তো তাহলে এই চারটা কারণের মধ্যে 1 আর 4 নাম্বার সরাসরি খারিজ করতে পারে, বাধ্য না, বাট আদালত ইচ্ছা করলে পারে। আর 2 আর 3, মানে প্রতিকারের মূল্য কম দেখাইছে বা কোর্ট ফি কম দিছে, এই ক্ষেত্রে সরাসরি খারিজ করবে না, সর্বোচ্চ সময় দিবে কতদিন? 21 দিন। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, উপরে উল্লেখিত 4টি কারণ ছাড়াও কলকাতা হাইকোর্ট 25/7/1928 তারিখে এক নোটিফিকেশন দ্বারা আদি প্রত্যাখ্যানে নিম্নলিখিত আরো একটি কারণ যুক্ত করে। এই কারণটা হলো, এই যে দেখেন, 9-1 ক বিধি অনুসারে আন্ডারলাইন করবেন, আরজি গৃহীত হলে যতজন বিবাদী আছে সাদা কাগজে আরজি তত সংখ্যক নকল দাখিল করতে হবে। কি বলছে? যতজন বিবাদী সাদা কাগজে আরজির তত সংখ্যক কি দিতে হবে? নকল দিতে হবে। এটাই হলো পঞ্চম কারণ, বাট পঞ্চম কারণ কিন্তু কলকাতা হাইকোর্টের, আমাদের দেওয়ানি কার্যবিধিতে নাই। এবং এই পঞ্চম ক্ষেত্রেও আপনারা সাথে সাথে খারিজ করবে না, সময় দিবে। তাহলে 5টা কারণের মধ্যে 1 আর 4 সরাসরি খারিজ করতে পারে, আর 2, 3, 5 এটা কি সময় দিবে। বুঝতে পেরেছেন? যদি আপনাকে বলে যে সর্বোচ্চ সময় কতদিন? 21 দিন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আরজি খারিজের কারণ কয়টা? 4টা। কারণ কয়টা? 4টা। বুঝতে পারছেন? আর এটা কলকাতার, তাই? এটা কলকাতার। তারপরে দেখেন একেবারে নিচে, মানে ওই এই প্যারার সর্বশেষ, উপরিল্লিখিত কারণে আদালত নিজ উদ্যোগে বা বিবাদী পক্ষ আরজি প্রত্যাখ্যানের আবেদন করলে আদালত আরজিটি প্রত্যাখ্যানের আদেশ দিতে পারে। আরজি প্রত্যাখ্যানের আদেশ এমন না যে বিবাদীকে আবেদন করতেই হবে, বিবাদী আবেদন করতেও পারে, নাও পারে, বাট আদালত আরজি খারিজ করতে কি বলেন? বাধ্য। তাহলে আমার এখানে অনেক কথা টথা বলা আছে, যে জিনিসটা আমার মনে রাখতে হবে, আরজি প্রত্যাখ্যানের কারণ কয়টা? 4টা। সরাসরি খারিজ করতে পারে কততে? 1 আর 4-এ। আর 2, 3, 5-এর ক্ষেত্রে সময় দিবে কতদিন? 21 দিন। বুঝতে পারছেন? এই হলো কথা। আর এই জায়গার আর পড়বো না, প্রতিকারে চলে আসেন। প্রতিকার, আচ্ছা জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, আগে এই পয়েন্টটা একটু পড়ি, জেনে রাখা ভালোতে আসেন। জেনে রাখা ভালো 3 নাম্বার পয়েন্টে এই জায়গায় একটা কথা আছে, এই কথাটা ভুল এখানে। সেটা হলো দেখেন, মকদ্দমার মূল্যমান সংশোধন বা প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারে আরজি দাখিলের বা প্রয়োজনীয় সংখ্যক আরজির অবিকল নকল ও সমনের কপি সরবরাহের সর্বোচ্চ সময় কতদিন? 21 দিন। 21 দিন আদালতের জন্য নির্দেশনামূলক। যাদের বইতে লেখা আছে এই নির্দেশনামূলক কেটে লেখেন বাধ্যতামূলক। বাধ্যতামূলক, এটা নির্দেশনামূলক না। বুঝছেন? কেন বাধ্যতামূলক একটু পরেই প্রমাণ দিচ্ছি। Provided that the time fixed by the court for the correction of the valuation or supplying of the requisite stamp paper shall not, দেখছেন, shall not exceed 21 days। যদি এখানে বলতো যে মে নট, তাহলে এটা ছিল নির্দেশনামূলক। যদি কোথাও shall not থাকে তাহলে ধরে নিতে হবে এটা কি? বাধ্যতামূলক। তাহলে ওই যে 6 আদেশের 18-তে, 6 আদেশের 18-তে সময় বাড়াতে পারে, কিন্তু 7 আদেশের 11-তে কখনোই সময় বাড়াবে না। সর্বোচ্চ কতদিন? 21 দিন। এবার আমরা প্রতিকারে আসি, যে আরজি নাকচ বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে অ্যাকচুয়ালি কি প্রতিকার আছে। প্রথম যে প্রতিকার সেটা হলো দেখেন, 7 আদেশের 13 বিধির অধীন পুনরায় একই কারণে নতুন আরজি দাখিল করতে পারে। একই কারণে কি করা যাবে? আরজি খারিজ করতে,
তামাদি মেয়াদ থাকলে নতুন মামলা দায়ের করা যাবে, ব্র্যাকেটে একটু লিখে রাখেন যদি তামাদি মেয়াদ থাকে। শুরুতেই পরীক্ষায় এই যে প্রশ্ন আসবে যে আরজি খারিজ কেন করে, তখন বলতে হবে 4টা কারণ। পরীক্ষায় আসবে যে আরজি খারিজের বিরুদ্ধে প্রতিকার কি, নতুন মামলা দায়ের করা যায়। 7 আদেশের কততে? 13তে। 13 ব্যক্তি। যদি বলে সর্বক্ষেত্রে কি নতুন মামলা দায়ের করা যায়, না। যদি তামাদি মেয়াদ থাকে তাহলে দায়ের করা যাবে, না হলে যাবে না। তারপর একটা দেখেন, যেহেতু দেওয়ানি কার্যবিধি 2-2 ধারা অনুযায়ী আরজি প্রত্যাখ্যান বা নাকচের আদেশ একটি ডিক্রি, তাই এর বিরুদ্ধে কি করা যায়, আপিল করা যায়। এই আপিলটা 43 আদেশ অনুসারে না, এই আপিলটা হবে 96 ধারায়। কারণ ডিক্রি, এটা কি ডিক্রি, আরজি খারিজ কি ডিক্রি? ডিম ডিক্রি। কিসের ডিম? এটা বাংলাদেশ বার কাউন্সিলের ডিম। দেখেন, আচ্ছা তাহলে দেখেন, আহ আরজি খারিজের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি প্রতিকার 2টা। এটা যেহেতু ডিক্রি, এর বিরুদ্ধে আপিল করা যায় 93 ধারার অধীনে, অথবা নতুন মামলা করা যায় 7 আদেশের 13তে, যদি কি থাকে, তামাদি মেয়াদ থাকে। এখন ভাই, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত কে করে, বাদী। আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত কে করে? বিবাদী। 7 আদেশের 11 দরখাস্তটা কে করে? বিবাদী। বিবাদী কি দরখাস্ত করতে বাধ্য? না, আদালত নিজের ইচ্ছায় খারিজ করতে পারে, অথবা বিবাদীর দরখাস্তের প্রেক্ষিতেও খারিজ করতে পারে। এখন যদি 7 আদেশের 11 দরখাস্ত মঞ্জুর হয়, 7 আদেশের 11 দরখাস্ত যদি মঞ্জুর হয়, এ মাহবুব সাহেব, 7 আদেশের 11 দরখাস্ত করছে বিবাদী, বিবাদীর দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ কে? বিরোধী দরখাস্ত মঞ্জুর হইলে সম্পদ হচ্ছে বাদী। কেন বাদী? ব্যাখ্যা দেন। এখানে বলেন, এখানে কি? সাত আদেশের 11তে বিবাদী চাইছে আরজি খারিজ, আদালত বিবাদীর দরখাস্ত মঞ্জুর করছে, মানে আরজি খারিজ করে দিছে। তাহলে আরজি খারিজ করে দিলে এটা একটা ডিক্রি, সংক্ষুব্ধ বাদী। তাহলে বাদীর প্রতিকার নতুন মামলা করা অথবা কি করা, আপিল করা। বুঝছেন? আর আরজি খারিজের দরখাস্ত যদি না মঞ্জুর হয়, মানে বিবাদী চাইছে, বিবাদী আর বাদীর আরজি দরখাস্ত আরজি খারিজ করে নাই, তাহলে এটা না মঞ্জুরকৃত আদেশ হলো একটা আপিল অযোগ্য আদেশ। সেই ক্ষেত্রে সংক্ষুব্ধ কে? বিবাদী। বিবাদীর প্রতিকার হচ্ছে রিভিশন। বুঝছেন? তাহলে 7 আদেশের 11 দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ বাদী। আর 7 আদেশের 11 দরখাস্ত যদি না মঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। বিবাদীর প্রতিকার কি? ঠিক আছে, শুরুছি। আগামীকাল আছে, জি, 7টায়। এখন আমরা যদি আসি যে আরজি ফেরত বা আরজি প্রত্যাখ্যান, এইগুলার ভিতরে আসলে সাদৃশ্য বৈসাদৃশ্য কি? সাদৃশ্য মানে হলো আরজি ফেরতের বিরুদ্ধেও আপিল করা যায়, খারিজের বিরুদ্ধেও আপিল করা যায়, বাট আরজি ফেরত একটা আদেশ, আরজি খারিজের একটা কি, ডিক্রি। আরজি ফেরত দেয় 7 আদেশের 10-এ, আরজি খারিজ করে 7 আদেশের 11-তে। এখতিয়ারগত ত্রুটি থাকলে আঞ্চলিক এখতিয়ার বা আপনার ওই জাতিক এখতিয়ার হবে আরজি ফেরত। আর যদি বিষয়গত ত্রুটি থাকে বা মূল্যমান কম দেখায় বা কজ অফ অ্যাকশন না থাকে, তাহলে হবে আরজি খারিজ। আরজি ফেরতের ক্ষেত্রে আপনার ওই যে দ্বিতীয় আদালতে যে তামাদিমি একটা, এই তামাদিমি একটা বাদ দিতে আদালত বাধ্য, কিন্তু আরজি খারিজের ক্ষেত্রে বাদ দিতে বাধ্য না। বুঝতে পারছেন? যদি আমি কোনো স্টাম্প দিলাম না স্যার, আরসি বোর্ড মেটে খারিজ করে দিল, হ্যাঁ পরবর্তীতে আমি পর্যাপ্ত স্টাম্প দিলাম, হ্যাঁ সেই ক্ষেত্রে কি মামলা যদি সমাজ করে হ্যাঁ। 21 দিন সময়, না 21 দিন হলো না, মামলা খারিজ হয়ে গেছে। ওই যে প্রতিকার আমার 2টা ভালো লাগে না স্যার, এখানে হ্যাঁ 2টা, ওইখানে কি আমি স্যার যদি আমি করি, ওই যে মামলা খারিজ হয়ে গেছে, আমি পর্যাপ্ত পরিমাণ স্টাম্প দাম করে খারিজ হওয়ার পরে দিচ্ছি। আরজি খারিজ হওয়ার পরে দিছেন। এখন বিষয়টা হলো, এটা হলো যে দেওয়ানি কার্যবিধির 149 ধারায় দরখাস্ত দেওয়া যায়। 149 ধারায়
যে আদালত আর্জি খারিজ করছে সেই আদালতে কোর্ট ফি আইনে দেওয়া যে আমার মামলাটা পুনর্জীবিত করেন, সেই দরখাস্তটা দেয় হচ্ছে 149-এ। ওইটা আমরা লিখিত পরীক্ষায় পড়াই থাকি, আপাতত মনে রাখেন। নতুন মামলা করা যায়, আর কি করা যায়, ওই আপিল করা যায়। এখন একটা বিষয় দেখেন, আরজি প্রত্যাখ্যান, আরজি খারিজ আর মামলা খারিজ কি এক জিনিস কিনা? না ভাই, এক জিনিস না। সংক্ষেপে বলে রাখি, আরজিতে যদি ত্রুটি থাকে তাহলে আরজি খারিজ, আর বাদীর যদি ত্রুটি থাকে তাহলে মামলা খারিজ। বুঝেন কিনা? আরজিতে ত্রুটি থাকলে কি আরজি খারিজ, আর বাদীর ত্রুটি থাকলে, বাদীর ত্রুটি মানে শুনানির দিন বাদী আসে নাই, তাহলে মামলা কি করতে পারে, খারিজ করতে পারে। আর আরজি খারিজ হলো একটা ডিক্রি, আর মামলা খারিজ হলো আদেশ। মামলা খারিজের বিরুদ্ধে কখনো আপিল করা যায়, কখনো আপিল করা যায় না। আমরা তো মাত্র শুরু করলাম, সামনে বহু জায়গায় মামলা খারিজ পাবো, কিন্তু আরজি খারিজ দেওয়ানি কার্যবিধিতে এক জায়গায় আছে, সেটা হলো 7 আদেশের কত, 11। কিন্তু মামলা খারিজ অসংখ্য জায়গায় আছে। তাহলে আরজি খারিজ আর মামলা খারিজ প্রকৃতপক্ষে এক জিনিস না। বিগত বছরের প্রশ্নে চলে আসি, আসেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর ওয়ার্ডার 7 রুল 9(1) এ অনুসরণ না করে মকদ্দমা দায়ের করলে কোন বিধান অনুসারে বিবাদীর কি প্রতিকার আছে? ওয়ার্ডার 7(1)(a) এই জায়গা বলা আছে যে সমন যতগুলা বা বিবাদী যতগুলা, সমন ততগুলা। তা এটা যদি আপনি অনুসরণ না করেন তাহলে বিবাদীর কি প্রতিকার আছে? বাদী সমনের সাথে অবিকল নকল দেয় নাই, তাহলে বিবাদী এই জায়গায় আর্জি খারিজের আবেদন করবে কততে? 7 আদেশের 11-তে। 7 আদেশের কত? 11। বুঝছেন? তারপরে 2 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার 7 রুল 11 অনুসারে কয়টি কারণে আর্জি প্রত্যাখ্যান হইতে পারে? উত্তর দিবেন কয়টা? 4টা। 3 নাম্বার প্রশ্নে ভুল আছে। কোন ক্ষেত্রে বাদী পক্ষকে ত্রুটি সংশোধনের সুযোগ না দিয়ে আর্জি প্রত্যাখ্যান করা যায় না? ত্রুটি সংশোধনের সুযোগ দেয় কয়টা ক্ষেত্রে? 3টা ক্ষেত্রে। ওই যে যদি মূল্যমান কম লেখে, কোর্ট ফি কম দেয়, আর হলো বাদী জয় কয়জন, সমন কত, এই ক্ষেত্রে সরাসরি খারিজ করে না, সরাসরি খারিজ করে 1 আর 4। বাট এই জায়গায় উত্তর হয়েছে উল্টা, দেখেন। প্রার্থিত প্রতিকারের মূল্যমান কম করা হলে, আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে, মামলার আরজি কার্টিস পেপারে উপস্থাপন না করলে, আরজির সাথে প্রত্যেক বিবাদীর জন্য সমন ও আরজির কপি না দিলে। এই জায়গায় যদি প্রশ্নটা এরকম হতো যে কোন ক্ষেত্রে বাদী পক্ষের ত্রুটি সংশোধনে না দিয়ে আরজি প্রত্যাখ্যান করা যায়, মানে সরাসরি খারিজ করা যায়, তাহলে উত্তর তো খ, আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে। আর বর্তমান প্রশ্ন অনুসারে উত্তর হয় ক, গ আর ঘ। বুঝতে পারছেন? তাহলে এই জায়গা যদি শেষে নাটা থাকে, নাটা না থাকে, তাহলে উত্তর হবে খ। এখন যদি বলেন যে স্যার তাহলে এই জায়গা আমরা উত্তর কি কাউন্ট করব, এটা বাংলাদেশ বার কাউন্সিলই ভালো জানে, বাট প্রশ্নটা সঠিক নাই। আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে? আরজি কি হবে? নাকচ বা। তো এরকম অনেক প্রশ্ন আছে, আশা করি ইনশাল্লাহ পেরে যাবেন। কষ্ট করে একটু ধৈর্য ধরে ধরে সবগুলো পড়ে ফেলবেন। আহ আমরা বিধি 14-তে আসি। 7 আদেশের বিধি 14। বাদী যেসব দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে তা দাখিল করুন। ব্র্যাকেটে লেখেন ফিরিস্তি। ফিরিস্তি লিখছেন? বাদী যে সকল দলিলের উপর ভিত্তি করে মামলা দায়ের করবে সেটা আরজির সাথেই দিবে, এটা আছে 7 আদেশের 14। এবং এটা ফিরিস্তি আকারে দিবে। ফিরিস্তি ফর্ম পাওয়া যায়, কিনতে হয়, ওই জায়গায় লিখে দিতে হয় যে এই 1 নম্বরে এই কথা এই আছে, 2 নম্বরে এই আছে, এত ফর্দ। ঠিক আছে? তাহলে বাদী যে সকল দলিলের উপর ভিত্তি করে মকদ্দমা দায়ের করে এগুলো ফিরিস্তি আকারে দাখিল করতে হবে। 7 আদেশের কত? 14। বাদী তার দাবির সমর্থন পূর্বক প্রমাণ হিসেবে অন্য কোনো দলিলের উপর নির্ভর করলে তা তার হস্তগত বা আওতাধীন না থাকলে সেই ক্ষেত্রে উক্ত দলিল সময় একটি তালিকা প্রস্তুত করবে এবং উক্ত দলিল কার দখলে আছে তা হস্তগত বা উল্লেখ করে আরজির সাথে যোগ করবে। এটারও কথা হলো, আপনি একটা বিধি মনে রাখেন যে যে সকল দলিলের উপর নির্ভর করে মামলা করছে, এটা
আদির সাথেই দিতে হবে 27-14। আর কোন দলিল যদি আপনার কাছে না থাকে তাহলে কার কাছে আছে এটা জানাই দিতে হবে, এটা হলো 27 কত, 15। তাহলে যদি বলে যে ফিরিস্তি ফরমের কথা আছে কততে, 27-14, যে দলিল আমার কাছে নাই সেই দলিল কার কাছে আছে সেটা জানাই দিতে হবে 27 কত, 15। তো আজকে আমরা আমাদের সর্বশেষ যে বিধি এটা পড়ে আমরা আজকের ক্লাস টেস্টে চলে যাব। দণ্ডবিধির সর্বশেষ বিধি হলো 27-18, যেখানে বলছে আরজি দাখিলের সময় যে সকল দলিল দাখিল করা হয়নি তার অগ্রহণ যোগ্যতা। নিয়ম হলো, সাধারণ নিয়ম হলো, আদির সাথে বাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি দিবে না। ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে। ভাই নিয়ম হলো যে যে সকল দলিল দেওয়ার কথা সে সকল দলিল যে সকল দলিল দেওয়ার কথা সে সকল দলিল কিসে দিতে হবে, মানে আরজির সাথে সাথেই দিতে হবে। যদি আপনি আরজির সাথে সাথে কি না দেন, যদি আপনি আরজির সাথে সাথে না দেন তাহলে আপনি পরবর্তীতে দিতে পারবেন না। তবে তবে দেখেন, আহ যেসব দলিল বিবাদী সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়, কিসের জন্য দাখিল করা হয়, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়, বা বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য যেসব দলিল আদালতে হাজির করা হয়, বা যেসব দলিল কেবলমাত্র কোনো সাক্ষীকে তার স্মৃতিশক্তি পুনরুজ্জীবিত করার জন্য দাখিল করা হয়, এইগুলা আবার আদালতের অনুমতি ছাড়াই দাখিল করা যাবে। মানে বাদী যে দলিলটা দেয় নাই সেটা পরবর্তীতে দিতে পারবে না, তবে 3টা ক্ষেত্রে দিতে পারবে। কি কি? জেরা করার জন্য, কার, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক কোনো প্রশ্নের কি উত্তর দেওয়ার জন্য, আর যেসব দলিল কেবলমাত্র তার স্মৃতিশক্তি মানে বাদীর স্মৃতিশক্তি পুনর্জীবিত করার জন্য দরকার, এই সকল ক্ষেত্রে করা যাবে, দলিল দাখিল করা যাবে। তাহলে যে সকল দলিল দেয় নাই এ সকল দলিল 3টা ক্ষেত্রে দাখিল করা যাবে: বিবাদীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, আর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। স্মৃতি পুনর্জীবিত মানে হলো বাদীর স্মৃতি পুনর্জীবিত। তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন যা আছে কষ্ট করে এগুলা পড়ে ফেলবেন। আমরা আগামীকাল ইনশাল্লাহ সমন সহ শুরু করব, আগামীকাল 4টা 30 থেকে ক্লাস, এবং আজকে এই মুহূর্তে আপনাদের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। অনলাইনে যারা আছেন তাদেরকে প্রশ্ন পিডিএফ আকারে দেওয়া হচ্ছে, পরীক্ষা যথাসময় দিয়ে যথাসময়ে উত্তরপত্র জমা দিবেন।